আশা করি সকলেই ভালো আছেন। আমরা গত ক্লাসে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর নিয়ে কথা বলে আসছি। তো আজকের ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং টিউবুলার সিক্রেশন নিয়ে। ঠিক আছে? তো আমরা সবাই জানি যে ইউরিন ফর্মেশন আসলে কিভাবে হয়, যে একটা গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়, প্রতি মিনিটে একটা গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়, যেটাকে বলতেছি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। সেখান থেকে কিছু পরিমাণ ফুল ফিল্ট্রেট কি হয় বা কিছু পরিমাণ সলিউট সহ পানি অ্যাবজর্ব হয়ে যায়, যেটাকে বলতেছি রিঅ্যাবজর্পশন। ঠিক আছে? টিউবুলার রিঅ্যাবজর্পশন। সাথে সেখানে বা এই টিউবুলের ভেতরে কিছু পরিমাণ সিক্রেশন হয়। ঠিক আছে? সিক্রেশন হয়, যেটাকে বলতেছি টিউবুলার সিক্রেশন। এবং এই তিনটা মিলে আলটিমেটলি কি হয়, আমার ইউরিন ফর্মেশন হয়। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলছি। আজকের ক্লাসটা আমাদের ফোকাস থাকবে রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশনের প্রতি। ঠিক আছে? ওকে। তো গত ক্লাসে আমরা যে কথাগুলো বলছি জাস্ট একটু করে আমরা মনে করাই দিব। যে আমরা পড়ছিলাম যে ধরেন এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারি। গ্লোমেরুলার ক্যাপিলারিতে এইগুলো হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল সেল সাপোজ। ঠিক আছে? এন্ডোথেলিয়াল সেল। তার ঠিক নিচেই হচ্ছে আমাদের ক্যাপিলারি যে বেসমেন্ট মেমব্রেন, সেটা এটা সাপোজ লাল রং দিয়ে বুঝাইতেছি আমি, আমাদের বেসমেন্ট মেমব্রেন। আর তার ঠিক নিচেই কি, তার ঠিক নিচে হচ্ছে পোডোসাইটের কোষ। আমি ধরে নিতেছি এগুলো হচ্ছে আমাদের পোডোসাইটের কোষ। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের পোডোসাইটের কোষ। ওকে। তো দেখেন, এই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এর মাঝখানে এই যে গ্যাপটা আছে, এটাকে বলতেছিলাম কি, আমরা এগুলাকে বলতেছিলাম আমরা ফেনেস্ট্রা। ফেনেস্ট্রা। ঠিক আছে? ওকে। তারপরে দেখেন, এই যে পোডোসাইট কোষগুলোর মধ্যে যে ফাঁকা জায়গা, এগুলোকে আমরা বলতেছিলাম কি, এগুলো হচ্ছে ফিল্ট্রেশন স্লিট। ফিল্ট্রেশন স্লিট বা হচ্ছে ফিল্ট্রেশন ডায়াফ্রাম। ঠিক আছে? এই চিত্রটাই আসলে এখানে এঁকে ফেলছে। মানে এটা হচ্ছে ধরেন আর্টারির পার্ট, এগুলো হচ্ছে এই আমার এন্ডোথেলিয়াল সেল, এগুলো হচ্ছে ওই এন্ডোথেলিয়াল সেলের মধ্যে যে ফেনেস্ট্রেশন, এটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে? আর এগুলা কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা পোডোসাইটের ফুড প্রসেস। ঠিক আছে? ওকে। আর মাঝখান দিয়ে এই যে জায়গাটা এগুলো হচ্ছে ফিল্ট্রেশন স্লিট বা ফিল্ট্রেশন ডায়াফ্রাম। ঠিক আছে? ওকে। এবং দেখেন এই যে মাঝখানে এখানে কি আছে, এখানে আছে মেসেঞ্জিয়াল সেল। মেসেঞ্জিয়াল সেল কি, এগুলো আসলে হচ্ছে কি একটা ম্যাক্রোফেজ। ঠিক আছে? কিডনির যে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের নামই হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। ওকে। আর দেখেন মেসেঞ্জিয়াল সেলগুলা আর্টারির চারপাশে আসলে কিভাবে অবস্থান করে, এই টপিকের সাথে একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে। আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা, সেটার ডিউরেশন এমনিতেই বেশি হয়ে যাওয়ার কারণে সেটাকে আর ওখানে অ্যাড করি নাই, তো সেজন্য এটাকে এই জায়গাটাতে অ্যাড করে দিতেছি। তো আমরা একটা নতুন পেজ নিয়ে মনে হয় সেটা শুরু করতে পারি। এইটা হচ্ছে আমাদের ক্যাপিলারি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি। আর এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। ওকে। আর তার নিচে হচ্ছে, এই হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। আর তার নিচে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর এখানে হচ্ছে ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট। ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট। ওকে। এখন দেখেন নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে এদিক দিয়ে আরবিসি বা হচ্ছে প্লাজমা প্রোটিন, এগুলো হচ্ছে এদিক দিয়ে বের হতে পারে না বিভিন্ন কারণে। ঠিক আছে? ওকে। কখনো যদি এরকম হয় যে এখানে কি, এই যে আরবিসি গুলা, এই আরবিসির যে লাইনিংটা এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়ামটা ডেস্ট্রয় হয়ে যাইতেছে। এন্ডোথেলিয়াম ডেস্ট্রয় হয়ে যাইতেছে। তো এন্ডোথেলিয়াম ডেস্ট্রয় হলে কি হবে, এন্ডোথেলিয়াম ডেস্ট্রয় হলে দেখা যাবে কি, এন্ডোথেলিয়াম ডিস্ট্রয় হওয়ার জন্য এদিক দিয়ে ধরেন এখন তো স্পেস পেয়ে গেছে, এদিক দিয়ে কি আসবে, এদিক দিয়ে আরবিসি চলে আসতে পারে। ঠিক আছে? কি চলে আসতে পারে, আরবিসি চলে আসতে পারে। এবং সাথে দেখা যাবে কি এখানে কিছু সমস্যা ডেভেলপ করবে। কি কি সমস্যা? প্রথম কথা, যে আরবিসি চলে আসছে, যে এই আরবিসিটা ইউরিনের সাথে গিয়ে কি তৈরি করবে, হেমাচুরিয়া। এবং পেশেন্ট আসবে কি, যে বলবে যে আমার প্রস্রাবের রক্তটা অনেকটা কোকা কোলার মতো হয়ে গেছে, যেটা বলা হয় কি কোলা কালার ইউরিন। ঠিক আছে? ওকে। তারপর দেখেন এই যে এই জায়গাতে তখন দেখা যাবে কি কোনো একটা ইনফ্লামেশনের মতো হতে পারে। ইনফ্লামেশনের কারণে এখানে আলটিমেটলি ব্লাড জমা হবে। ব্লাড যদি জমা হয় দেখেন, তো এটা হচ্ছে আমাদের কিডনি, এদিক দিয়ে হচ্ছে ব্লাড ভেসেল, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো এদিকে যদি জমা থাকে তখন এদিক দিয়ে ব্লাডগুলো এদিক দিয়ে যাইতে সমস্যা হবে, তার মানে এই দিকগুলোতে ব্লাড বেশি হয়ে যাবে। ঠিক আছে? যার কারণে কি হবে, সিস্টেমিক ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং আলটিমেটলি কি ডেভেলপ করবে, হাইপার টেনশন। ঠিক আছে? ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এগুলো জমে থাকার কারণে কি হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা কমে যাবে। জিএফআর কমে গেলে কি, জিএফআর কমে গেলে পিসিটিতে অনেক বেশি সোডিয়াম অ্যাবজর্ব হয়ে যাবে। সোডিয়াম অনেক বেশি অ্যাবজর্ব হয়ে গেলে ডিসিটিতে কি তেমন সোডিয়াম যাবে না, ডিসিটিতে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকবে। এই ডিসিটিতে যখন সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস
সেন্স করে সেটা কি করবে, রেনিন রিলিজ করবে, যার মাধ্যমে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম স্টিমুলেটেড হয়ে কি করবে, এটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বাড়াই দিবে। কার মাধ্যমে? অ্যানজিওটেনসিনের মাধ্যমে। তার মানে এই পেশেন্টের কি থাকবে, ব্লাড প্রেশার বেশি থাকবে, কোলা কালার ইউরিন থাকবে, ঠিক আছে, এগুলো দেখা যাবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই প্রোটিন কি আসবে না? সাধারণত এই কেজে প্রোটিন আসে, তবে এটা হচ্ছে 3.5 মিলিগ্রামের পার ডে এর কম, ঠিক আছে, 3.5 মিলিগ্রাম পার ডে এর কম। আচ্ছা, আরেকটা কেস যদি আমরা চিন্তা করি, সেকেন্ড কেস, সেটা কি? সেটা হচ্ছে ধরেন যে আমাদের এন্ডোথেলিয়াম ঠিকই আছে, ধরেন যে আমাদের এন্ডোথেলিয়াম ঠিকই আছে। আচ্ছা, ধরেন সমস্যা হয়েছে কোথায়? সমস্যা হয়েছে আরেকটা জায়গায়। আচ্ছা, এটাকে আমরা একটু মুছে ফেলি। সমস্যা হয়ে গেছে কোথায়? সমস্যা হয়ে গেছে হচ্ছে আমাদের পোডোসাইডে, ঠিক আছে, সমস্যা হয়ে গেছে আমাদের পোডোসাইডে। তাহলে এখন আর পোডোসাইডটা নাই। পোডোসাইড না থাকলে কি হবে? তখন দেখা যায় যে এদিক দিয়ে যে প্লাজমা প্রোটিন, এই প্লাজমা প্রোটিনগুলো বেশি আসতেছে, তাই না? হ্যাঁ, দেখেন আরবিসি কখন বেশি আসে, দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটার গ্যাপ ছিল কি 70 টু 90 ন্যানো মিটার, আর এখানকার গ্যাপ ছিল অনলি 20 টু 30, ঠিক আছে। তো এই জন্য এদিক দিয়ে তখন আরবিসি নর্মালি চলে যেতে পারবে, আরবিসি তখন এদিকে তেমন আসবে না, ঠিক আছে। ও আরেকটা বিষয় হচ্ছে আগের যে সমস্যাটা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নেফ্রাইটিক সিনড্রোম। আগের সমস্যাটাকে কি বলা হয়? নেফ্রাইটিক সিনড্রোম। ওকে, এখন দেখেন প্লাজমা প্রোটিন তো অনেকটা এই যে স্লিট ফিল্ট্রেশন ডায়াফ্রাম এর লেভেলের কাছাকাছি হচ্ছে এর ব্যাসটা, ঠিক আছে। তো দেখা যাবে যখন এই ফুড প্রোটোসাইডের ফুড প্রসেসের সমস্যা হচ্ছে, তখন প্লাজমা প্রোটিন অনেক বেশি লিক করবে, ঠিক আছে। তাহলে এই যে প্রোটিন লিক করতেছে, দেখেন অনেক প্রোটিনই তো আছে, বিভিন্ন ধরনের প্রোটিনই আছে, যেমন কি অ্যালবুমিন, অ্যালবুমিন, তারপর হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3, তারপর হচ্ছে প্রোটিন সি, প্রোটিন এস, ঠিক আছে, কি প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো ব্লাডে পড়ার কথা আপনারা। তারপরে কি, তারপরে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। ওকে, তাহলে এই সব প্রোটিন কি হবে, ইউরিনের মাধ্যমে আলটিমেটলি বের হয়ে যাবে। এখন দেখেন অ্যালবুমিন যখন ব্লাড থেকে বের হয়ে যাবে, দেখেন এটা হচ্ছে ব্লাড ভেসেল, এই ভেসেল থেকে এদিকে বা এদিকে যদি অ্যালবুমিন চলে আসে, তখন কি কলোয়েডাল অসমোটিক প্রেশার, ভেসেলের কলোয়েডাল অসমোটিক প্রেশার চলে মানে কমে যাবে, কারণে ফ্লুইড বেশি বেশি এই জায়গাগুলোতে চলে আসবে, যেখান থেকে ডেভেলপ করবে কি ইডিমা। ওকে, সেকেন্ড কথা হচ্ছে এই অ্যালবুমিন যখন ইউরিনে যাবে, ইউরিনটা কেমন হবে? ইউরিনটা হবে ফ্রদি, মানে অনেক ফেনা ফেনা দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কথা, আরেকটা কথা কি, যে এখানে ফ্লুইড কম থাকার কারণে একটা সময় দেখা যাবে কিছুটা হলেও গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যাবে, যার কারণে এটা আলটিমেটলি কি হবে, এটা আলটিমেটলি রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমের মাধ্যমে বেশি বেশি সোডিয়াম এবং পানি অ্যাবজর্পশনে কাজ করবে। কিন্তু ধরেন সোডিয়াম পানি দুইটাই আসলো, এগুলো তো আলটিমেটলি পানি তো থাকতে পারতেছে না, এগুলো আবার বাইরে চলে আসতেছে, ঠিক আছে। ওকে, সেকেন্ড ফ্যাক্টর দেখেন, এই যে অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি আর প্রোটিন এস। অ্যান্টিথ্রম্বিন নাম থেকে বোঝাতেছে অ্যান্টিথ্রম্বিন, থ্রম্বাস প্লাস ইন, তাহলে রক্ত জমাট বাঁধতে বাধা দিবে, তাই না? আর ইন মানে এক ধরনের প্রোটিন। আর প্রোটিন সি, প্রোটিন এস, এটাও কি, এটা হচ্ছে বিভিন্ন কোয়াগুলেশন ফ্যাক্টরকে ইনঅ্যাক্টিভেট করে রাখে। তাহলে এইগুলো আলটিমেটলি কি করতো, রক্তকে জমাট বাঁধতে বাধা দিত। যখন এগুলো কমে যাবে, তখন কি থ্রোম্বাস ফর্মেশনের চান্স অনেক বেড়ে গেল। ওকে, থ্রোম্বাস ফর্মেশনের চান্স অনেক বেড়ে গেলে কি হতে পারে, ওই মানুষটার থ্রোম্বোএম্বোলিক বিভিন্ন ডিসঅর্ডার হইতে পারে। যেমন ধরেন পায়ে যে ভেইনে কি হইলো, একটা ভেনাস থ্রম্বোসিস হইলো, সেটাকে বলতেছে ডিপ ভেইন থ্রম্বোসিস। অথবা ধরেন এই ডিপ ভেইন থ্রম্বোসিসটা ফিমোরাল ভেইনের মাধ্যমে, ধরেন এটা হচ্ছে ফিমোরাল ভেইন, এই ভেইনের মাধ্যমে এটা কোথায় চলে আসলো, এটা চলে আসলো আমাদের হার্টে। এই হার্ট থেকে পাম্প হয়ে কোথায় চলে গেল, ধরেন এই হার্ট থেকে পাম্প হয়ে চলে গেল আমাদের লাঙে। লাঙে চলে গেলে কি হবে, লাঙের যে ক্যাপিলারি ওদেরকে ব্লক করে দিবে, এবং এখান থেকে কি ডেভেলপ করতে পারে, এখান থেকে ডেভেলপ করতে পারে আরো কিছু সমস্যা, যেমন পালমোনারি এম্বোলিজম। কি পালমোনারি এম্বোলিজম, এম্বোলিজম, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন থ্রোম্বাস হচ্ছে আমাদের যদি করোনারি আর্টারি গুলাতে হয় সেটাও সমস্যা, আবার যদি ব্রেইনে হয় তখন সেখান থেকে কিন্তু স্ট্রোক ডেভেলপ করতে পারে। কি স্ট্রোক। ওকে, তারপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে। তো যখন ইমিউনোগ্লোবুলিনও কমে যাইতেছে, তখন কি হবে, তখন হচ্ছে এটা ইনফেকশন হওয়ার চান্স অনেক ক্ষেত্রেই বাড়িয়ে দিবে। মানে এমন পেশেন্ট, তাহলে আপনি এই পেশেন্টদের বিভিন্ন ধরনের অবস্থা দেখতে পারবেন, যে কি প্রথমত তারা ইডেমা নিয়ে আসছে, এবং ইডেমা দেখা যাবে কি চোখের চারপাশে বেশি ইডেমাটা। কেন?
কারণ এই চোখের চারপাশে যে মাসলগুলা, এই মাসলগুলা বোনসের সাথে খুব শক্তভাবে আটকে থাকে এরকম না, ঠিক আছে, কিছুটা মানে দুর্বল থাকে, এই জন্য এদের এইখানে ফ্লুইডটা বেশি তাড়াতাড়ি বের হয়ে আসতে পারে, ঠিক আছে। ওকে, সেকেন্ড কথা কি, যে এদের বলবে যে ইউরিন ফ্রদি হয়, আবার বলবে কি যে এদের অ্যানজাইনার একটা রেকর্ড থাকতে পারে, এবং এদের ইনফেকশন, বিশেষ করে স্কিন ইনফেকশন অনেক বেশি থাকবে, ঠিক আছে। ওকে, এবং একটা কথা বলে রাখি যে এই যে অ্যান্টিথ্রম্বিন মেইনলি অ্যান্টিথ্রম্বিনের কারণেই কিন্তু এই থ্রোম্বোএম্বোলিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, এবং এটা এমআরসিপির একটা কোশ্চেনে একবার আসছিল, ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে নেফ্রোটিক নেফ্রোটিক সিনড্রোম। কি? নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে। তাহলে নেফ্রোটিক সিনড্রোমে এই ঘটনাগুলো হয়। আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা হয়, যেহেতু প্রোটিন দেখেন কমে যাইতেছে ব্লাড ভেসেলগুলোতে, এই প্রোটিন কমে যাওয়ার কারণে লিভার তো এক্সেস পরিমাণ প্রোটিন বের করতে মানে তৈরি করতে করতে পারতেছে না, তখন সে কি করে, তখন সে কোলেস্টেরল তারপর হচ্ছে ট্রাইগ্লিসারাইড এগুলোর পরিমাণও তৈরি করতে থাকে, এবং এইগুলোর কারণেও কিন্তু তার থ্রোম্বাস ফর্মেশনের চান্সটা আরও বেড়ে যায়, হাইপার কোলেস্টেরোলেমিয়া ডেভেলপ করে, ঠিক আছে। এবং এই ধরনের পেশেন্ট প্রায় 3.5 গ্রাম পার ডে এর বেশি অ্যালবুমিন ইউরিনের মাধ্যমে বের করে দেয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের রিঅ্যাবজর্পশন প্রসেসটা কিভাবে হয় আমরা যদি সেটা একটু দেখে নেই। ধরেন এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, এটা হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুল, আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ধরেন পিসিটির সেল, এগুলো হচ্ছে আমাদের একটা পিসিটির সেল, আর এগুলো হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। তো কি ঘটে, যে এখান থেকে ফ্লুইড সাথে কিছু সলিউট নিয়ে ফিল্টার হয়, সেগুলো হচ্ছে এখানে অ্যাবজর্পশন হয়, সেখান থেকে এখানে চলে আসে ইন্টারস্টিশিয়াল স্পেসে, এবং আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আমাদের পেরিটিউবুলার ক্যাপিলারিতে। মজার বিষয় হচ্ছে এই যে পেরিটিউবুলার ক্যাপিলারি, এর কিন্তু একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে, এই পেরিটিউবুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে 13 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। এবং এখানে যে কলয়েড আছে সেই কলয়েডের অসমোটিক প্রেশার কি 32, আমরা অলরেডি পড়ছি 32 মিলিমিটার অফ মার্কারি। আবার এখানে যে ফ্লুইড আছে, এই ফ্লুইড কি এইদিকে কি করবে, ফ্লুইডকে চাপ দিবে, তো এই ফ্লুইডের একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে, ঠিক আছে। তো এই ইন্টারস্টিশিয়াল স্পেসের যে ফ্লুইডের হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটা কত, সেটা হচ্ছে 6 মিলিমিটার অফ মার্কারি। আর এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস, এখানে যে কলোয়েডাল অসমোটিক প্রেশার, এই ইন্টারস্টিশিয়াল স্পেসের কলোয়েডাল অসমোটিক প্রেশার হচ্ছে কি 15। আর কোনটা ডিরেকশন কি সেটা যদি আমরা দেখি, এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার চাইবে এটাকে বের করে পানি এখান থেকে ফ্লুইডকে বের করে দিতে, কলোয়েডাল অসমোটিক প্রেশার চাইবে এদিকে ফ্লুইডকে নিয়ে আসতে, সাথে হচ্ছে সলিড সহ। এখানকার হাইড্রোস্ট্যাটিক প্রেশার এদিক থেকে আসা ফ্লুইডকে বাধা দেবে, মানে এইদিকে কাজ করবে। আর এখানকার কলোয়েডাল অসমোটিক প্রেশার যেটা, এখানকার কলোয়েড চাইবে কি এই জায়গাটাতে পানিকে ধরে রাখতে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এদিক দিয়ে যাইতে বাধা দিবে, তো এই ঘটনাটা ঘটবে। তাহলে টোটালি এই দিকের প্রেশার কোনটা, এই দিকের প্রেশার হচ্ছে একটা দেখেন, এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর হচ্ছে কলোয়েডাল অসমোটিক প্রেশার, তাহলে এই দুইটা মিলে কত হইতেছে 38। আর এই জায়গাটাতে বা হচ্ছে এক হাইড্রোস্ট্যাটিক প্রেশার নিচের দিকে রাখতে চাইতেছে, কলোয়েডাল অসমোটিক প্রেশারও সেম কাজ করতেছে, তাহলে এই দুইটা আলটিমেটলি কত, যে পিসি আর হচ্ছে পাই অফ আইএফ, এই দুইটা মিলে আলটিমেটলি হইতেছে 28। তাহলে এগুলো চাইতেছে কি, এগুলো ফ্লুইডকে এইদিকে রাখতে চাইতেছে, আর রিঅ্যাবজর্পশনের জন্য ফ্লুইডটাকে এদিকে আনতে চাইতেছে হচ্ছে 38। তাহলে এখান থেকে টোটাল টোটাল নেট ফিল্ট্রেশন প্রেশার, সরি নেট রিঅ্যাবজর্পশন প্রেশার কত 10। তার মানে আলটিমেটলি গ্রস এইদিকে 10 মিলিমিটার অফ মার্কারি প্রেশার কাজ করতেছে, যার কারণে আমাদের রিঅ্যাবজর্পশন হইতেছে। এখন চিন্তা করেন এই ইফারেন্ট আর্টারিওল বা এফারেন্ট আর্টারিওল কোথাও যদি ব্লাড ভেসেলটা কন্ট্রাক্ট করে, তাহলে কি এদিক দিয়ে ফ্লুইডটা কম আসবে। তাহলে যখন এদিক দিয়ে ফ্লুইড কম আসবে, এদিক দিয়ে ব্লাড কম আসবে, ব্লাড কম আসলে কি হবে, এখানকার হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কমে যাবে, তাই না? ওকে, অথবা ধরেন কোনো কারণে যে কলোয়েডাল অসমোটিক প্রেশার কম, কি কলোয়েডাল অসমোটিক প্রেশার কম, এই জায়গাটার যে কলোয়েডাল অসমোটিক প্রেশার সেটা কম, ঠিক আছে। তাহলে যদি কম হয় তাহলে এগুলো কি বিভিন্নভাবে এগুলোকে এফেক্ট করবে, ঠিক আছে। ওকে, প্রথমে চিন্তা করেন এদিকে যদি যে কোনো একটা অ্যাফারেন্ট বা ইফারেন্ট আর্টারিওলে যদি কন্ট্রাকশন হতো, সেটা কি আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশারকে কমিয়ে দিত। তো হাইড্রোস্ট্যাটিক প্রেশার কম মানে কি, হাইড্রোস্ট্যাটিক প্রেশার কম মানে হচ্ছে বেশি বেশি রিঅ্যাবজর্পশন, ঠিক আছে। এই জায়গার হাইড্রোস্ট্যাটিক প্রেশার কম মানে বেশি রিঅ্যাবজর্পশন। সেমভাবে যদি এমন হয় যে এখান থেকে বেশি পরিমাণ ফ্লুইড ফিল্টার হয়ে চলে গেছে, তো যত বেশি ফ্লুইড ফিল্টার হয়ে চলে যাবে, এখানে কি হবে, এখানে যে প্লাজমা প্রোটিনের সাথে যে ফ্লুইডটা আসবে এটা বেশি কনসেন্ট্রেটেড হবে। তাহলে এদিক দিয়ে যেটা আসতেছে এটা বেশি কনসেন্ট্রেটেড মানে কি, এই জায়গাটার যে কলোয়েডাল অসমোটিক প্রেশার সেটা আলটিমেটলি বেড়ে গেছে, তো কলোয়েডাল অসমোটিক প্রেশার যত বাড়বে সেটাও কি করবে, রিঅ্যাবজর্পশন বেশি করবে। এবং সিম্পলি যদি বলি, এখান থেকে এখানে যত বেশি জিনিসপত্র চলে আসবে, তার মানে কি এখানে প্রেশার কিছু কমে গেল, মানে এখানকার হাইড্রোস্ট্যাটিক প্রেশার এখন কম,
ঠিক আছে? তো তখন কি হবে, এদিক থেকে এদিকে ফ্লুইড আসবে, এদিক থেকে এদিকে ফ্লুইড আসবে। তার মানে এখান থেকে এখানে আসার জন্য এখান থেকে এখানে ফ্লুইড আসতে সাহায্য করবে। ঠিক আছে? ওকে, তো আমরা একটা ফিগার দেখে নিলে এটা একটু সুবিধা হবে। তো দেখেন এই যে এই জায়গা থেকে এইদিকে অ্যাবজর্পশন হইতেছে এবং কোনটার কতটুকু হচ্ছে প্রেশার সেটা আমরা দেখতেছি। আর এই যে এখান থেকে এখানে নেট ফ্লো হইতেছে এটাকে বলতেছে বাল্ক ফ্লো। ঠিক আছে? এটা কি বলতেছে? বাল্ক ফ্লো। ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের এখানে তো একটা টাইট জাংশন থাকে, টাইট জাংশন থাকে এবং আমরা প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে বা যাই হোক একটা ইউনিট টাইমে আমাদের বিভিন্ন সলিউট রিঅ্যাবজর্পশন হইতেছে। এখন রিঅ্যাবজর্পশন হওয়ার ক্ষেত্রে এখানে ওই বিভিন্ন প্রেশারের চেঞ্জে কি হইতে পারে, অ্যাবজর্পশনের মাত্রাটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ধরেন এখানে একটা ফিগার আছে, আমরা যদি এই ফিগারটা দেখি, এখন কোনো কারণে যদি এরকম হয় ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি বা ক্যাপিলারি কলোয়েডাল অসমোটিক প্রেশার কম, মানে যে যার কারণে কি হবে, এদিক থেকে আলটিমেটলি এদিকে নেট প্রেশারটা বেশি হয়ে যাবে। তার মানে এদিক থেকে এদিকে এখন কম কম রিঅ্যাবজর্ব হবে। তো কম কম রিঅ্যাবজর্ব হলে কি এদিকে ফ্লুইডের পরিমাণ বেশি থাকবে, তাই না? বা সলিউটের পরিমাণ বেশি থাকবে। তো ফ্লুইড বেশি থাকলে এই জায়গাটার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে। ওকে, সেকেন্ড বিষয় হচ্ছে এই ফ্লুইড বেশি এখানে অ্যাকুমুলেট করার কারণে এখানে যে প্রোটিন ছিল সেই প্রোটিনগুলোকে ডাইলিউট করে দিবে, যার কারণে এই জায়গাটার কলোয়েডাল অসমোটিক প্রেশারটা কমে যাবে। ঠিক আছে? তো যদি এরকম হয় এখানকার কলোয়েডাল অসমোটিক প্রেশার কম এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি, তো এদিক থেকে যখন ফ্লুইড এদিকে আসবে তখন এখানে কি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি না? তো এই জন্য এটাকেও কি করবে, বাধা দিবে, কিছুটা বাধা দিবে। ঠিক আছে? ওকে, পাশাপাশি হচ্ছে এখানে কলোয়েডাল অসমোটিক প্রেশার কম, তো এই ক্ষেত্রে নেট কাজটা কি হবে যে এখান থেকে এদিকে যেহেতু অ্যাবজর্পশন হতে পারতেছে না, এক্সট্রা পরিমাণটা এদিক দিয়ে বেশি বেশি ব্যাকলিক হয়ে চলে আসবে। এবং যদিও এখানে টাইট জাংশন আছে কিন্তু এখানকার টাইট জাংশন আসলে টাইট জাংশনের মতো কাজ করতে পারে না। ঠিক আছে, কম কাজ করে। তো দেখা যায় যখনই এখানে রিঅ্যাবজর্পশন কমে গেছে তখন এক্সেস পরিমাণটা আলটিমেটলি টিউবুলার লুমেনে ব্যাকলিক করতেছে। সেম ভাবে মানে জাস্ট এর অপোজিট ভাবে যদি চিন্তা করি যে এইখানে যদি নেট অ্যাবজর্পশনের পাওয়ারটা বেড়ে যায় তখন এদিক থেকেও বেশি বেশি এখানে আসবে এবং এদিক থেকে বেশি বেশি আলটিমেটলি অ্যাবজর্পশন হবে। ঠিক আছে? দেখেন এখানে একটা কথা বলছে যে যে সকল ফোর্স পেরিটিউবুলার ক্যাপিলারি রিঅ্যাবজর্পশন বাড়ায় তারা কি করে রেনাল টিউবিউল থেকেও অ্যাবজর্পশন বাড়ায়। ঠিক আছে? এই কথাগুলো আসলে মানে খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে আসলে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটতেছে। ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে ঘটতেছে। এখন আমরা চাইলে রিঅ্যাবজর্পশন কোথায় কোথায় কিভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা শুরু করতে পারি। ঠিক আছে? আমরা পিসিটি দিয়ে যদি শুরু করি। ওকে, আলটিমেটলি আমাদের টোটাল ইউরিনটা ফর্মেশন হয়, তাই না? তাহলে একটা হচ্ছে ফিল্ট্রেট, যেটা হচ্ছে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেট। ঠিক আছে? সেখান থেকে কিছু পরিমাণ অ্যাবজর্পশন হইতেছে আর বাকিটা হচ্ছে কি হয় এবং এখানে কিছু পরিমাণ সিক্রেশন হয়। ঠিক আছে? তো এইটা মিলে আলটিমেটলি হচ্ছে ইউরিন। ঠিক আছে? ওকে, তো আমরা ধীরে ধীরে সবকিছু আলোচনা করব স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? ওকে, তো দেখেন অ্যাফারেন্ট আর্টারিওল এদিক দিয়ে ব্লাড আসতেছে। ধরেন ব্লাডে কিছু কিছু হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড করা, কিছু কিছু হচ্ছে ফ্রি। দেখা যায় কি যে প্রায় 50% ক্যালসিয়াম, কিছু পরিমাণ T3 T4। ঠিক আছে? তারপরে হচ্ছে কিছু পরিমাণ ড্রাগ, এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড করা। তাছাড়াও 50% ক্যালসিয়াম দেখা যায় যে নন বাউন্ড অবস্থায় থাকে, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ। ঠিক আছে? বিভিন্ন ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে? এগুলা এখানে আছে। ওকে, তো প্রতি মিনিটে দেখা যায় এখানে যে পরিমাণ এই সাবস্টেন্স সমৃদ্ধ প্লাজমাটা আসতেছে সেটাকে বলা হয় প্লাজমা লোড। কি বলা হয়? প্লাজমা লোড। তাহলে দেখেন গ্লোমেরুলাসে প্রতি মিনিটে কি পরিমাণ এই যে বিভিন্ন ধরনের সলিউটকে নিয়ে আসতেছে, বিভিন্ন ধরনের সাবস্টেন্সকে নিয়ে আসতেছে, কি পরিমাণ প্লাজমা, সেটাকে বলতেছি প্লাজমা লোড। এই প্লাজমা লোড থেকে প্রতি মিনিটে কি হইতেছে, কিছু পরিমাণ ফিল্টার হয়ে আসতেছে, সেটাকে কি বলতেছি, সেটাকে বলতেছি ফিল্টার্ড লোড। ঠিক আছে? ফিল্টার লোড। আর ফিল্টার হওয়ার পরে দেখেন এই আজে বাজে বা অনেক পদার্থ এখানে চলে আসার পরে কি হলো, এখান থেকে ছাঁকন প্রক্রিয়া এবং ইম্পর্টেন্ট যে জিনিসপত্র সেগুলো আবার চলে গেল এখানে। তাহলে যে পরিমাণ প্লাজমা এই জায়গা থেকে আলটিমেটলি এখানে চলে আসলে এবং সেটা কি এই যে বিভিন্ন কনস্টিটিউয়েন্ট সেগুলোকে ক্লিয়ার করে দিল, সেই প্লাজমাটাকে আমরা কি বলতেছি, এই প্রসেস এইটাকে বলতেছি আমরা রেনাল ক্লিয়ারেন্স। কি? রেনাল ক্লিয়ারেন্স মানে কি, প্রতি মিনিটে এই যে প্লাজমা থেকে কি পরিমাণ ভালো ফ্লুইডটা হচ্ছে কি বলে এই কনস্টিটিউয়েন্টস গুলোকে এখানে ফিল্টার করে দিয়ে এখানে চলে আসতেছে। ঠিক আছে? বা সিম্পলিফাই করে যদি বলতে চাই যে প্রতি মিনিটে কি পরিমাণ প্লাজমা কি হইতেছে, প্লাজমা হচ্ছে এই পদার্থগুলো থেকে আলাদা হইতেছে। ঠিক আছে? ওকে, তারপরে দেখেন এখানে চলে আসলো, এখানে কি কি আসতেছে, ধরেন এখানে আসতেছে সোডিয়াম, তারপরে আসতেছে গ্লুকোজ, আসতেছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? আসতেছে হচ্ছে হাইড্রোজেন, দেন বাইকার্বনেট। ঠিক আছে? তাছাড়াও কি আসতেছে,
সাথে কিছু কিছু পরিমাণ প্রোটিনও আসতেছে, আবার আসতেছে ফসফেট। ঠিক আছে, ওকে। তো দেখেন আমাদের এখানে কিছু চ্যানেল থাকে, ধরেন এই যে সোডিয়াম, এই সোডিয়ামের সাথে দেখা যায় কি গ্লুকোজটা অ্যাবজর্ব হয়, যে চ্যানেলটার মাধ্যমে এটাকে বলা হয় সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2, এবং এর মাধ্যমে প্রায় 90% গ্লুকোজ অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটা অ্যাবজর্ব হয় হচ্ছে সোডিয়ামের সাথে, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড, এটাও কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, ওকে। তারপর দেখা যায় কি, তারপর দেখা যায় যে ফসফেটের বিষয়টা আমরা একটু পরে বলতেছি, এটা আপাতত একটু নিচে থাক। দেন হচ্ছে বাইকার্বনেট আর প্রোটন। দেখেন বাইকার্বনেট আর প্রোটন এগুলো মিলে কি তৈরি করে, এগুলো মিলে তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড, যেটা ভেঙে গিয়ে তৈরি করে হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এটা আবার সেলের ভিতর চলে আসলে কি করে, এটা আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে আলটিমেটলি তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক এনহাইড্রোজেন এনজাইমের সহায়তায় সেটা ভেঙে গিয়ে আবার তৈরি করে বাইকার্বনেট এবং হচ্ছে কি প্রোটন। দেখা যায় কি যে এই প্রোটনটা আমরা সোডিয়াম প্রোটন এক্সচেঞ্জারের মাধ্যমে বাইরে বের করে দিই, মানে এদিক দিয়ে প্রোটনটা বাইরে বের হয়ে যায় আর ভেতরে হচ্ছে সোডিয়াম প্রবেশ করে। আর বাইকার্বনেট এবং ক্লোরাইড এক্সচেঞ্জারের মাধ্যমে কি করে, এদিকে ক্লোরিন আসে এবং এদিকে হচ্ছে বাইকার্বনেট চলে আসে। ঠিক আছে, তো এইগুলো চলতেছে। আচ্ছা, তো বলতেছিলাম যে প্রোটিন, এখানে তো বিভিন্ন ধরনের প্রোটিনও আসতে পারে। তো প্রোটিন যদি আসে, তো এই প্রোটিনগুলো কি একটা ভেসিকলের মতো জায়গায় আবদ্ধ হয়ে ভেতরে চলে আসে। ভেতরে চলে আসলে কি করে, এটা হচ্ছে লাইসোসোমের সাথে বাইন্ড করে। ঠিক আছে, আমরা এটাকে এখানে নিয়ে দেখাইতেছি যে এটা কি করে, লাইসোসোমের সাথে বাইন্ড করে। লাইসোসোমের সাথে বাইন্ড করলে এই প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডগুলো ডিফিউজ হয়ে ব্লাডে চলে যায়। ঠিক আছে, ওকে। তাহলে এই যে এখানে এত সোডিয়াম আসতেছে, এই সোডিয়ামকে কিভাবে ব্লাডে পাঠাবো, এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে আলটিমেটলি কি হয়, এই সোডিয়ামটা এখানে চলে আসে, পটাশিয়ামটা সেলের ভেতর চলে আসে। ঠিক আছে, তাহলে এটা কোথায় হইতেছে, আর্লি পিসিটিতে হইতেছে। আচ্ছা, তারপরে দেখেন এই যে লেট পিসিটি, এই লেট পিসিটিতে কিছু অ্যাকশন হয়। ও তার সাথে আরেকটা কথা বলে রাখি, যখন এপাশ থেকে এপাশে সলিউটগুলো চলে আসতেছে, তখন দেখেন এই জায়গাটায় ডাইলিউট হয়ে যেতেছে, তাই না? ডাইলিউট হয়ে যাওয়ার কারণে কি হবে, দেখা যায় এদিক থেকে এদিকে কিছু পরিমাণ পানি অ্যাবজর্পশন হয়ে আসে অ্যাকুয়াপোরিন 1 এর মাধ্যমে। ঠিক আছে, এবং এই যে রুট, যে রুটের মাধ্যমে এটা অ্যাবজর্পশন হইতেছে, এটাকে বলা হয় ট্রান্সসেলুলার রুট, ট্রান্সসেলুলার রুট। ঠিক আছে, ওকে। পাশাপাশি দেখা যায় কি যে এইখানে কিছু টাইট জাংশন থাকে, এই টাইট জাংশন দিয়েও পানি অ্যাবজর্পশন হইতে পারে। ঠিক আছে, যদিও টাইট জাংশন বলছে, কিন্তু আসলে এই টাইট জাংশনের ভেতর দিয়েও বিভিন্ন পরিমাণ সলিউট এখানে ব্যাকলিক করতে পারে। যাই হোক, তো এই যে অ্যাবজর্পশন হইতেছে, এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা প্যারাসেলুলার অ্যাবজর্পশন, প্যারাসেলুলার অ্যাবজর্পশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্যারাসেলুলার অ্যাবজর্পশন। ওকে, তো দেখেন এগুলোতে অ্যাবজর্ব হইতেছে, তাছাড়া এখানে বিভিন্ন ধরনের কনস্টিটিউয়েন্টস রিলিজও হইতে পারে। ঠিক আছে, প্যারাহিমিনোইক অ্যাসিড, বিভিন্ন ধরনের বাইল, ঠিক আছে, বাইল সল্ট, এগুলো এখানে রিলিজ হইতে পারে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে প্লাজমা প্লাজমা প্রোটিন যেগুলো এর সাথে যেগুলো চলে যাইতেছে, দেখেন প্লাজমা প্রোটিনের সাথে যেগুলো বাউন্ড করা, সেগুলো কিন্তু এখানে সাধারণত ফিল্টার হিসেবে আসবে না, সেগুলো কিন্তু চলে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে একটু বলে রাখি যে এখান থেকে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ সাবস্টেন্স এখানে আসতেছে, সেটা আবার রিঅ্যাবজর্ব হয়ে কোথায় চলে যাইতেছে, ব্লাডে। ঠিক আছে, এই যে প্রতি মিনিটে কি পরিমাণ সাবস্টেন্স রিলিজ হয়ে অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে আসতেছে, ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা ট্রান্সপোর্ট করে কোথায় চলে আসতেছে, ব্লাডে চলে আসতেছে, এটাকে বলা হয় ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। কি, ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। ওকে। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখানে যে সলিউটগুলো আছে, ধরেন এই সলিউটগুলো একটা লেভেল পর্যন্ত ব্লাডে থাকলে, এর কনসেন্ট্রেশন একটা লেভেল পর্যন্ত থাকলে, সেটা কি করে, ধরেন একটা লেভেল পর্যন্ত থাকলে এগুলো হচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্টারের মাধ্যমে আলটিমেটলি অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই কনসেন্ট্রেশনের চেয়ে একটু বেশি হয়ে গেলে তখন কি হয়, কিছু কিছু নেফ্রন দিয়ে এগুলো বের হওয়া শুরু করে। ঠিক আছে, দেখা যায় সর্বোচ্চ যে পর্যন্ত যে নেফ্রনগুলো দিয়ে আলটিমেটলি বিভিন্ন সলিউটগুলো অ্যাবজর্ব হয়ে নিতে পারে, সেটাকে বলা হয়, সেই কনসেন্ট্রেশনটাকে বলা হয় রেনাল থ্রেশহোল্ড, রেনাল থ্রেশহোল্ড। ঠিক আছে, ওকে। মানে এই রেনাল থ্রেশহোল্ডের একটু বেশি যদি কনসেন্ট্রেশন হয়, তখন এই যে ক্যারিয়ারগুলো, এই ক্যারিয়ারগুলো কি হয়, ক্যারিয়ারগুলো হচ্ছে অনেকটা বিজি হয়ে যায়। ঠিক আছে, এই কারণে তখন রেনাল থ্রেশহোল্ডের থেকে একটু বেশি আসলেও ওইগুলা অ্যাবজর্ব হতে পারে না, ওগুলো হচ্ছে বের হয়ে যায়। তবে এখানে একটা কথা হচ্ছে যে সব নেফ্রনের অ্যাক্টিভিটি কিন্তু একরকম না, রিঅ্যাবজর্পটিভ পাওয়ার আলাদা। এই জন্য দেখা যায় কেউ হচ্ছে কি বলে এক্সক্রিট করা শুরু করছে হচ্ছে ধরেন 180 থেকে আরেকটা নেফ্রন শুরু করছে ধরেন 200 থেকে। ঠিক আছে, এটা কেন, এটা হচ্ছে দুইজনের অ্যাক্টিভিটির মধ্যে কিছুটা পার্থক্য, মানে এক এক নেফ্রন এক এক ধরনের
পাওয়ার দেখাতে পারে, তবে সব নেফ্রনেরই কম মোটামুটি মিনিমাম 180 এরকম অ্যাবজর্ব করার একটা ক্ষমতা আছে। ঠিক আছে, ওকে। তো এখানে বলে রাখি গ্লুকোজের ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম হচ্ছে 375 মিলিগ্রাম পার মিনিট, এবং গ্লুকোজের রেনাল থ্রেশহোল্ড হচ্ছে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। এগুলো নিয়ে নেক্সট ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা অবশ্যই হবে। আমি জাস্ট এই ক্লাসগুলোর সাথে যাতে মনে রাখার সুবিধা হয় সেজন্য আমি বলতেছি। ঠিক আছে, ওকে। তাহলে আর্লি ডিস্টাল টিউবিউলে এই ঘটনাগুলো ঘটতেছে। এখন লেট ডিস্টাল টিউবিউলে কি কি ঘটনা ঘটবে দেখেন। লেট ডিস্টাল টিউবিউলেও কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইডের সাথে এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, ক্লোরাইডের সাথে এক্সচেঞ্জ হয়। কিছু পরিমাণ সোডিয়াম দেখা যায় কি ফসফেটের সাথে আসতেছে, যে সোডিয়াম এবং ওখানে যে ফসফেটটা আসতেছিল এই ফসফেটের সাথে রিঅ্যাবজর্পশন হইতেছে। ঠিক আছে, ফসফেটের সাথে রিঅ্যাবজর্পশন হইতেছে। তাছাড়াও এখানে দেখা যায় কি যে কিছু পরিমাণ সোডিয়াম গ্লুকোজের সাথেও অ্যাবজর্পশন হতে পারে। ঠিক আছে, কি কি হতে পারে, এখানে কিছু পরিমাণ সোডিয়াম গ্লুকোজের সাথেও অ্যাবজর্পশন হতে পারে। এবং এই যে ট্রান্সপোর্টারটা এটা হচ্ছে SGLT1। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে গ্লুকোজগুলো আসতেছে, এই যে এই জায়গাতে যে গ্লুকোজগুলো আসে, এই গ্লুকোজগুলো আলটিমেটলি গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এর মাধ্যমে ডিফিউজ হয়ে চলে যায়। আর এখানে যে গ্লুকোজগুলো আসতেছে এগুলো আবার ব্লাডে যায় হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 এর মাধ্যমে, এবং দেখা যায় প্রায় 10% গ্লুকোজ এখানে এইভাবে অ্যাবজর্ব হয়। তাছাড়াও এখানে দেখা যায় কি যে আরও বাইকার্বনেটও রিঅ্যাবজর্ব হতে পারে এবং প্রোটন এক্সক্রিট হতে পারে। ঠিক আছে, ওখানে যেরকম প্রোটনগুলো তৈরি হইতেছিল, যে পানি কার্বনিক অ্যাসিড পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করতেছিল প্রোটন বাইকার্বনেট, মানে বিভিন্ন পাথওয়েতে, তারপর প্রোটনটা সিক্রেট হইতেছিল এবং কি সোডিয়ামটা রিঅ্যাবজর্ব হইতেছিল। এই টোটাল প্রসেসটা এখানেও হয়। ঠিক আছে, এবং আমরা যদি বলি এই পিসিটিতে দেখা যায় কি প্রায় 100% গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং হচ্ছে কিছু কিটোন বডি যেমন হচ্ছে অ্যাসিটেট এগুলো হচ্ছে রিঅ্যাবজর্ব হয়। ঠিক আছে, এবং দেখা যায় 65% সোডিয়াম এবং হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্ব হয়। ঠিক আছে, বলে রাখা ভালো যে এই যে কত পার্সেন্ট কোথায় অ্যাবজর্ব হয় এগুলো অবশ্যই মনে রাখবেন, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন হিসেবে দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো এটার সাথে একটা ডিসঅর্ডার আছে, যে ডিসঅর্ডার হলে কি এই রিঅ্যাবজর্পটিভ পাওয়ারটা থাকে না। ও তার সাথে আরেকটা কথা একটু বলে রাখি, যে এই যে আমাদের লেট পিসিটি সেল যেগুলা, এই সেলগুলোতে একটা বিশেষ ধরনের এনজাইম থাকে। এই এনজাইম আমাদের লেট পিসিটিতে যে এনজাইমটা থাকে সেটা হচ্ছে আলফা 1 হাইড্রক্সিলেজ। কি আলফা 1 হাইড্রক্সিলেজ? এই আলফা 1 হাইড্রক্সিলেজ কি করে, আমাদের যে 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল মানে ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি, সেটা কি করে এর সহায়তায় কি হয় 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল মানে যেটা হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন ডি, এটাতে কনভার্ট হয়। এবং আমাদের এই কাজে হেল্প করে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোন কি করে এই এনজাইমকে স্টিমুলেট করতে পারে, যেন কি হয় ভিটামিন ডি বেশি বেশি তৈরি হয় এবং এটা বেশি বেশি ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারে। পাশাপাশি এটা আবার কি করে এই যে এই পাথওয়েটাকে ইনহিবিট করে, যার কারণে বেশি বেশি ফসফেট রিলিজ হয়ে বের হয়ে যায়। ঠিক আছে, এবং এই ফসফেট যদি বেশি বেশি বের হয়ে কিডনিতে জমা হয় তাহলে সেখানে কিন্তু আবার স্টোন ফর্মেশন হতে পারে। ঠিক আছে, ওকে, এই কথাটা মাথায় রাখবো। এখন আসে এখানে কি সমস্যা হতে পারে। এই সমস্যাটা হচ্ছে কি যে এখানে যদি এরকম হয় যে এই জায়গাটা কাজ করতে পারতেছে না, জেনারেলাইজ অ্যাবজর্পশন ডিসঅর্ডার, সেটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে যে ফ্যানকোনিস সিনড্রোম। সেটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে ফ্যানকোনিস সিনড্রোম। ফ্যানকোনিস সিনড্রোম। এখানে কি সমস্যাটা হয়, এখানে সমস্যাটা হচ্ছে যে যে পরিমাণ বাইকার্বনেট আসতেছে, বাইকার্বনেট থেকে শুরু করে যা আসতেছে সবকিছু রিলিজ হয়ে বের হয়ে যায়। তাহলে কি সমস্যাটা হয়, এর কারণে প্রথম কথা হচ্ছে দেখেন ফসফেট বের হয়ে যাইতেছে। ফসফেট বের হয়ে যাওয়ার কারণে কি হয় হাইপোফসফেটেমিয়া। কি হয় হাইপোফসফেটেমিয়া, ফসফেট কনসেন্ট্রেশন কম। ঠিক আছে, সেকেন্ড কথা হচ্ছে গ্লাইকোসিউরিয়া হইতে পারে বা ইউরিনে অ্যামিনো অ্যাসিড চলে যেতে পারে। আচ্ছা, তার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই এরিয়াতে বাইকার্বনেট অ্যাবজর্পশন অনেক বেশি হয় এবং এটা প্রায় 95% পর্যন্ত হতে পারে। তাহলে এই যে এক্সেস বাইকার্বনেট সেটাও রিলিজ হয়ে বের হয়ে যাইতেছে আলটিমেটলি, তার মানে বডিতে কি বেস বা হচ্ছে ক্ষারের পরিমাণ কমে যাইতেছে, তার মানে কি অ্যাসিডিটি ডেভেলপ করতেছে, যেটাকে বলতেছি মেটাবলিক মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা কি মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে। শুধু তাই না, এই যে ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম 65% সোডিয়াম এগুলো বের হয়ে যাইতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে প্রসেসগুলো এগুলো চলে যাইতেছে, তার মানে কি হইতেছে এগুলোর মাধ্যমে বিভিন্ন ইলেকট্রোলাইটসও কিন্তু বের হয়ে যাইতেছে। ওকে, তারপরে হাইপোনেট্রিমিয়াও ডেভেলপ করতে পারে। ঠিক আছে, ওকে, এগুলো মনে রাখবো। আর হচ্ছে দেখেন এই যে এখানে পানি যে অ্যাবজর্ব হয়, এই পানিটা অ্যাবজর্ব হওয়াটাকে আমরা বলে থাকি হচ্ছে অব্লিগেটরি
অ্যাবজর্পশন অফ ওয়াটার, অব্লিগেটরি অ্যাবজর্পশন অফ ওয়াটার। ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। তো এখন আমরা চলে আসি হচ্ছে তার পরের পার্টে, যেটা কোথায়, যেটা হচ্ছে আমাদের লুপ অফ হেনলি। এখন হচ্ছে এই সাবস্টেন্সগুলো চলে আসছে কোথায়, লুপ অফ হেনলিতে। দেখেন লুপ অফ হেনলির যে সেলগুলো, এই সেলগুলো হচ্ছে একদম বলা যায় যে স্কোয়ামাস সেলের মতো দেখতে কিছুটা, ঠিক আছে। আচ্ছা, এবং এই জায়গাগুলোতে কি মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কম। এবং বলে রাখি যে এই যে জায়গাটা, এই জায়গাগুলোতে মাইটোকন্ড্রিয়া বেশি থাকার কারণে কি, এই জায়গাগুলোতে মাইটোকন্ড্রিয়া বেশি থাকার কারণে এই যে যতগুলো প্রসেস, এই প্রসেসের জন্য যত এনার্জি দরকার, সেই এনার্জি কিন্তু সাফিসিয়েন্টলি সে সাপ্লাই দিতে পারতো। এবং এই কারণে এই জায়গাগুলোতে মাইটোকন্ড্রিয়া বেশি, প্রথম কথা। সেকেন্ড কথা কি, যে এই যে এত কিছু রিঅ্যাবজর্পশন করতে হবে, রিঅ্যাবজর্পশন করার জন্য কি রিঅ্যাবজর্পটিভ এরিয়াও বেশি হতে হবে। হ্যাঁ, এবং এখানে রিঅ্যাবজর্পটিভ এরিয়াও বেশি থাকে, মানে কি এখানে ব্রাশ বর্ডার দেখা যায়। ঠিক আছে, ব্রাশ বর্ডার দেখা যায়। ওকে, তো দেখেন লুপ অফ হেনলি, তাহলে এখানে যেহেতু মাইটোকন্ড্রিয়া বা আদার্স এগুলো কম, তাহলে এখানে তেমন কিছু অ্যাবজর্পশন হবে না। এখানে কি হয়, শুধু এখানে শুধু ওয়াটারের ডিফিউশন হয়। এবং দেখা যায় যে কত পার্সেন্ট ওয়াটার, এটা হচ্ছে গাইডন অনুযায়ী এটা হচ্ছে 20%, এবং কোথাও কোথাও এটাকে 15% বলেও দাবি করছে। ঠিক আছে, ওকে। তারপরে এদিক দিয়ে এগুলো সব চলে আসলো। চলে আসলে দেখেন আমাদের এই যে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এই পুরো জায়গাটাতে কোনো পরিমাণ ওয়াটার বের হতে পারে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে ওয়াটার এখানে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এখানে যে ওয়াটারটা বেরিয়ে আসলো, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডিফিউশন অফ ওয়াটার। ঠিক আছে, ডিফিউশন অফ ওয়াটার। ওকে, তারপরে দেখেন তাহলে চলে আসছে এখানে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে এখন চলে আসছে। তো এইখানে একটা স্পেশাল ধরনের ট্রান্সপোর্টার পাওয়া যায়। এই ট্রান্সপোর্টারটা কি করে, এই ট্রান্সপোর্টারটা হচ্ছে একটা সোডিয়াম, একটা পটাশিয়াম এবং দুইটা ক্লোরিনকে একসাথে সেলের ভিতর এন্ট্রি করায়। ঠিক আছে, ওকে। সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন, এই সোডিয়ামটা সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে আলটিমেটলি কি হয়ে যায়, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসে এবং এই পটাশিয়াম এখানে চলে আসে। ঠিক আছে, কিছু পটাশিয়াম ডিফিউশন হয়ে অ্যাবজর্পশন হয়, ক্লোরিনের ক্ষেত্রেও সেম। কিছু পটাশিয়াম, এখানে একটা লিকি পটাশিয়াম চ্যানেল আছে, তার মাধ্যমে চলে আসে কোথায়, এই তার মাধ্যমে চলে আসে হচ্ছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে চলে আসার কারণে এখানে কি পজিটিভ চার্জ অনেক বেড়ে যায়। ঠিক আছে, এই পজিটিভ চার্জের জন্য আবার একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা কি, সেটা হচ্ছে এখানে যে ক্যালসিয়াম, যে ম্যাগনেসিয়াম আসতেছিল, এই পজিটিভ চার্জের জন্য সেটা এদিকে আর যেতে পারে না। এবং ফলে কি হয়, ফলে হচ্ছে এটা প্যারাসেলুলারলি দেখা যায় এদিক দিয়ে বা এদিক দিয়ে অ্যাবজর্পশন হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে ধরেন আমি যদি এখানে একটা ড্রাগ ইউজ করি যেটা হচ্ছে এটাকে ব্লক করে রাখতেছে, সেটা কি করবে, সেটা হচ্ছে এখানে পজিটিভ চার্জকে তৈরি হতে দিবে না। ফলশ্রুতিতে এক্সেস পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবং দেখা দিন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এগুলোও কিন্তু বের হয়ে যাবে তখন। হ্যাঁ, তো কোনটা এই কাজটা করে, যে হচ্ছে এটাকে ইনহিবিট করে, সেটা হচ্ছে লুপ ডাইউরেটিক্স। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে বলা হয় ফুসেমাইড, ফুসেমাইড, ঠিক আছে, বুমেটানাইড, ঠিক আছে, তারপর ইথাকাইনিক অ্যাসিড। ওকে, এগুলো হচ্ছে ডায়াবেটিক্স হিসেবে ব্যবহৃত হয়, মানে মূত্রবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। তারপরে দেখেন, তারপরে এই সোডিয়াম বা এক্সেস যেগুলো, এগুলো এখানে চলে আসলো, ক্লোরিন, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ডিজিটাল কনভলিউটেড টিউবিউল, এখানে একটা স্পেশাল ট্রান্সপোর্টার পাওয়া যায়। ঠিক আছে, ডিজিটাল কনভলিউটেড টিউবিউল, এখানে একটা স্পেশাল ট্রান্সপোর্টার পাওয়া যায়, যেটা কি করে সোডিয়াম এবং ক্লোরিনকে অ্যাবজর্ব করতে হেল্প করে। ঠিক আছে, তো এই যে সোডিয়াম আসলো, এটা কি করে, এটা হচ্ছে আলটিমেটলি সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে কি হয়, চলে যায়। ঠিক আছে, আর এই যে ক্লোরিন আসলো, এই ক্লোরিনটাও কি করে ডিফিউশন হতে পারে বা বাইকার্বনেট আয়নের সাথে এক্সচেঞ্জ হতে পারে। পাশাপাশি এখানে দেখা যায় কি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের জন্য কিছু চ্যানেল পাওয়া যায়। ঠিক আছে, ওকে। দেখা যায় কি যে এদিক দিয়ে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয়ে সেলের ভিতর চলে আসে, এবং এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কিভাবে যায়, সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের ট্রান্সপোর্টার, যেটা কি করে পটাশিয়াম, সরি, ক্যালসিয়ামকে ইন্ডাস্ট্রিয়াল স্পেসে নিয়ে যায়, এবং হচ্ছে এর বিপরীতে সোডিয়ামকে সেলের ভিতর নিয়ে আসে। ঠিক আছে, তাছাড়া ম্যাগনেসিয়ামও অ্যাবজর্ব হতে পারে। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইখানে কিন্তু প্যারাথাইরয়েড হরমোনের জন্য একটা রিসেপ্টর পাওয়া যায়। ঠিক আছে, এই প্যারাথাইরয়েড হরমোন এখানে যদি স্টিমুলেট করে, সেটা কি করতে পারে, সেটা হচ্ছে এই যে পাথওয়েটা, এই পাথওয়েটাকে স্টিমুলেট করতে পারে এবং এই জায়গায় ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে বাড়াতে পারে। ঠিক আছে, ওকে। এখন কোনো কারণে যদি আমি এমন কিছু করি যার কারণে এই এটা ব্লক হয়ে যাচ্ছে, তখন কি হবে, তখন কিন্তু দেখেন সেলের ভিতরে সেলের ভিতরে কি হবে, সোডিয়ামের পরিমাণ কমে যাবে। তাহলে সোডিয়ামের পরিমাণ যদি সেলের ভিতর কমে যায়, তখন কি হবে, সেলের ভিতর যদি সোডিয়ামকে বাড়াতে চাই, তখন দেখেন এই যে রিসেপ্টরটা, এই রিসেপ্টরটা আলটিমেটলি স্টিমুলেটেড হবে। স্টিমুলেটেড হলে কি সেলের সোডিয়ামের পরিমাণ বাড়বে, কিন্তু সোডিয়ামের পরিমাণ বাড়তে গেলে তো ক্যালসিয়াম আবার লাগবে। তাহলে তখন কি এদিক দিয়ে বেশি বেশি পরিমাণ ক্যালসিয়ামও অ্যাবজর্পশন হবে, সাথে সাথে ম্যাগনেসিয়ামও অ্যাবজর্পশন হতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখনো কোন ড্রাগটা হচ্ছে এটাকে ইনহিবিট করবে, এটাকে ইনহিবিট করবে হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স, থায়াজাইড ডায়াবেটিক্স। ঠিক আছে, ওকে।
এখানে আরেকটা কথা বলে রাখি যে এই যে সোডিয়াম ক্লোরাইড যে ট্রান্সপোর্টারটা এর মাধ্যমে প্রায় 5% সোডিয়াম অ্যাবজর্পশন হয়ে থাকে, ঠিক আছে। এবং এইখানে যে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার এর মাধ্যমে প্রায় 25% সোডিয়াম অ্যাবজর্পশন হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা বলে রাখি যে এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল বা কালেক্টিং ডাক্ট, এই জায়গাগুলোতে পানি অ্যাবজর্পশন হতে পারে না সাধারণত। তবে পানি অ্যাবজর্পশন হতে হলে অবশ্যই অ্যান্টি ডায়াবেটিক হরমোনকে লাগে, ঠিক আছে। তো এই অ্যান্টি ডায়াবেটিক হরমোনের সহায়তায় দেখা যায় কি যে ডিসিটিতে প্রায় 5% ওয়াটার অ্যাবজর্পশন হয়, মানে এই যে বিভিন্ন ইলেকট্রোলাইটস এদের সাথেও অ্যাবজর্পশন হতে পারে। ওকে, তাহলে আর্লি ডিস্টাল টিউবিউলে এই ঘটনাগুলো ঘটলো। এখন এগুলো চলে আসলো কোথায়? লেট ডিস্টাল টিউবিউলে। দেখেন, লেট ডিস্টাল টিউবিউলের যে প্রিন্সিপাল সেল, এই প্রিন্সিপাল সেলে বিভিন্ন ধরনের রিসেপ্টর থাকে। তার মধ্যে প্রিডোমিনেন্ট হচ্ছে একটা হচ্ছে অ্যালডোস্টেরনের জন্য এবং একটা হচ্ছে এডিএসি এর জন্য, যেটা হচ্ছে ভি2 রিসেপ্টর। তো দেখা যায় অ্যালডোস্টেরন যখন এখানে বাইন্ড করে তখন এটা যে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে স্টিমুলেট করে। নিউক্লিয়াসকে স্টিমুলেট করলে কি হয়? নিউক্লিয়াস হচ্ছে অনেক বেশি প্রোটিন তৈরি করে, ঠিক আছে। তো নিউক্লিয়াস যখন প্রোটিন তৈরি করে, কি কি ধরনের প্রোটিন তৈরি হয়? এখানে দেখা যায় যে কিছু কিছু সোডিয়াম চ্যানেল এবং কিছু কিছু পটাশিয়াম চ্যানেল ও কিছু কিছু হাইড্রোজেন চ্যানেল তৈরি হয়। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল, এটা হচ্ছে হাইড্রোজেন চ্যানেল এবং এটা হচ্ছে সোডিয়াম চ্যানেল। তো এই সোডিয়াম চ্যানেলগুলা, হাইড্রোজেন পটাশিয়াম চ্যানেলগুলা, এগুলো হচ্ছে কি আসে এদিকে চলে আসে। চলে আসলে কি হয়? দেখেন, চলে আসলে হচ্ছে ধরেন সোডিয়াম চ্যানেলের মাধ্যমে কি করে এক্সেস পরিমাণ সোডিয়ামকে সে অ্যাবজর্ব করে নেয় এখান থেকে কি করে সোডিয়ামকে অ্যাবজর্ব করে নেয়। পাশাপাশি এই যে পটাশিয়াম চ্যানেল এবং হাইড্রোজেন চ্যানেল, এদের মাধ্যমে কি হয়? এদের মাধ্যমে হচ্ছে পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে পটাশিয়াম বের হয়ে যায় এবং হাইড্রোজেনের মাধ্যমে কি হয়? হাইড্রোজেন বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা অনেকটা সোডিয়াম পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার হিসেবে কাজ করতেছে, যার মাধ্যমেও কিন্তু আলটিমেটলি সোডিয়াম অ্যাবজর্পশন হইতেছে, ঠিক আছে। ওকে, আর এই যে সোডিয়াম চ্যানেল যার মাধ্যমে এখানে অ্যাবজর্পশন হইতেছে, এটাকে বলা হয় এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল বা ইনেক, ঠিক আছে। ওকে, এই কথাটা আমরা মনে রাখবো। আর কিছু কিছু সমস্যার ক্ষেত্রে যে আমরা ডায়াবেটিক্স হিসেবে এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার যদি ইউজ করি, তখন কি এই সোডিয়ামটা অ্যাবজর্ব হতে পারে না, আলটিমেটলি সোডিয়ামটা বের হয়ে যায়, ঠিক আছে। তো কি কি ওষুধ? যেমন অ্যামিলোরাইড, ট্রাইমটেরিন, ঠিক আছে। অ্যামিলোরাইড, ট্রাইমটেরিন, ঠিক আছে। ট্রাইমটেরিন এগুলো হচ্ছে ইউজ করা যায়, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে আবার দেখেন যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন এই এডিএইচ এসে যদি এখানে বাইন্ড করে, কি করে? এডিএইচ এখানে বাইন্ড করলে এটা হচ্ছে জি স্টিমুলেটরি পাথওয়ের মাধ্যমে কাকে স্টিমুলেট করে? অ্যাডেনাইলিন সাইক্লেসকে। এই অ্যাডেনাইলিন সাইক্লেস থেকে কি তৈরি হয়? অ্যাডেনাইলিন সাইক্লেস থেকে এটিপি থেকে তৈরি হয় হচ্ছে সাইক্লিক এএমপি। এই সাইক্লিক এএমপি একটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের সেলের ভেতরে কিছু অ্যাকুয়াপোরিন তৈরি হওয়া অবস্থায় থাকে। অ্যাকুয়া মানে কি? পানি। পোরিন মানে কি? পোর, যেটার মধ্যে দিয়ে প্রবাহিত হয় পানি, তাই না? ওকে, তো এই অ্যাকুয়াপোরিন গুলাকে কি করে এখানে বাইন্ড করায় দেয়। বাইন্ড করে দিলে কি হয়? যত বেশি অ্যাকুয়াপোরিন এখানে বাইন্ড করবে, তার মাধ্যমে কি বেশি বেশি পানির রিঅ্যাবজর্পশন হবে। ওকে, তো দেখা যায় এই অ্যাকুয়াপোরিনগুলোর মাধ্যমে আলটিমেটলি এদিক দিয়ে অনেক বেশি পানির রিঅ্যাবজর্পশন হয় এবং এই অ্যাকুয়াপোরিনটা হচ্ছে অ্যাকুয়াপোরিন 2। তাহলে এখানে যে এক্সেস পানি আসতেছে, এই পানিটাকে তো আবার কোথায় পাঠাইতে হবে? এই পানিটাকে তো আবার আমার ইন্ডাস্ট্রিয়াল স্পেসেও পাঠাইতে হবে। তো সেম প্রসিডিওর মাধ্যমে এই সাইক্লিক এমপি যেরকম এখানে ফসফোরাইলেট করে, সেম ভাবে অ্যাকুয়াপোরিন 3 এবং 4 এগুলোকেও ফসফোরাইলেট করে, যেগুলো হচ্ছে এই এরিয়াতে এসে বাইন্ড করে অ্যাকুয়াপোরিন 3 এবং 4, যার মাধ্যমে এখান থেকে পানি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসে। ওকে, এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মাধ্যম, যার মাধ্যমে কি হয়? আমরা ডিহাইড্রেশন থেকে বাঁচি, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা আসছিল এমআরসিপিতে খুব সম্ভবত 2016 সালে, ঠিক আছে, যে আমরা ডিহাইড্রেশন থেকে আমাদেরকে বাঁচাতে সাহায্য করে কোনটা? সেটা হচ্ছে আমাদের অ্যাকুয়াপোরিন। যে অ্যাকুয়াপোরিন অ্যান্টি ডায়াবেটিক হরমোনের মাধ্যমে আলটিমেটলি কি করে? ওয়াটার রিঅ্যাবজর্ব করে। আচ্ছা, এখন কখনো যদি আমাদের এমন হয় যে পিটুইটারিতে একটা সমস্যা হয়ে গেছে, পিটুইটারি বা হচ্ছে হাইপোথ্যালামাসের সমস্যা হওয়ার কারণে এডিএইচ আসতেছে না, এডিএইচ আসতেছে না। তো এডিএইচ যদি না আসে, তাহলে হচ্ছে ভিটোর সাথে বাইন্ডও করবে না, আলটিমেটলি ওয়াটার অ্যাবজর্ব হবে না। তখন কি হবে? এক্সেস পরিমাণ ওয়াটার আলটিমেটলি বডি থেকে বের হয়ে যাবে, তাই না? তো দেখা যায় তখন 4 থেকে 6 লিটার বা ইভেন 8 লিটার এরকম অনেক বেশি ইউরিন বের হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এটা কেন হইতেছে? এটাও আলটিমেটলি ওই অ্যাকুয়াপোরিন 2 এর অভাবেই হইতেছে। মজার বিষয় হচ্ছে এটাও এমআরসিপিতে আসছিল, ঠিক আছে। আচ্ছা, তো এই ঘটনাগুলা এখানে ঘটে। তারপর চলে আসেন হচ্ছে কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্টে। কালেক্টিং টিউবিউল বা কালেক্টিং ডাক্ট এই জায়গাগুলোতে দেখা যায় কি যে দুই ধরনের ইন্টারক্যালারেটেড সেল পাওয়া যায় এবং এই ইন্টারক্যালারেটেড সেলগুলো কি মেইনলি আমাদের যে অ্যাসিড বেস ব্যালেন্স, ইউরিনের অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করতে মেইনলি হেল্প করে, ঠিক আছে। দুই ধরনের ইন্টারক্যালারেটেড সেল পাওয়া যায়, একটা হচ্ছে টাইপ এ, একটা হচ্ছে টাইপ বি। অ্যাসিড বেস ব্যালেন্স, ইউরিনের অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করতে মেইনলি হেল্প করে, ঠিক আছে। দুই ধরনের ইন্টারক্যালারেটেড সেল পাওয়া যায়, একটা হচ্ছে টাইপ এ, একটা হচ্ছে টাইপ বি।
এখন দেখেন কোনটার মাধ্যমে কি হয়। টাইপ এ ইন্টারক্যালেটেড সেল যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোটনকে বেশি বেশি বাইরে বের করে দেয় এবং বাইকার্বনেটকে বেশি বেশি অ্যাবজর্ব করে। তার মানে কখন অ্যাবজর্ব করবে, যখন হচ্ছে আমাদের বডিতে বাইকার্বনেট কম, বা সোজা কথা আমাদের যখন অ্যাসিডোসিস হয়েছে, অ্যাসিডোসিস এটাকে এই টাইপ এ ইন্টারক্যালেটেড সেলকে স্টিমুলেট করে যেন সে বারবার প্রোটনকে বডি থেকে বাইরে বের করে দেয়। তাহলে দেখেন কি প্রসিডিওরটা ঘটে। ওই যে নর্মাল প্রসিডিওর যেটা পড়ছি আমরা, যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সাথে মিলে তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, সেটা ভেঙে গিয়ে তৈরি করে হচ্ছে বাইকার্বনেট এবং হচ্ছে প্রোটন, ঠিক আছে। তো দেখা যায় এই প্রোটনগুলা এটিপির সহায়তায় এক্সক্রিট হয়ে চলে আসে টিউবুলার লোমেনে। আর এই বাইকার্বনেটটা কি হয়, এই বাইকার্বনেটটা ক্লোরাইডের এক্সচেঞ্জে অ্যাবজর্পশন হয়ে যায়, ঠিক আছে। ওকে, তাছাড়াও দেখা যায় কিছু পরিমাণ প্রোটন আবার পটাশিয়ামের সাথে এক্সচেঞ্জ হয়ে এদিকে চলে আসে, ঠিক আছে। ওকে, তাহলে এই ঘটনাটা কোথায় ঘটতেছে, টাইপ এ ইন্টারক্যালেটেড সেলে মেইনলি। আচ্ছা, আবার দেখেন এই যে পটাশিয়াম আসে, এটা কিন্তু আবার ডিফিউজ হয়ে সেলের ভিতরে মানে ইন্টারস্টিশিয়াল এরিয়াতে চলে আসতে পারবে। আর টাইপ বি ইন্টারক্যালেটেড সেল যেটা, সেটাতে কি, এটা ঠিক উল্টা ঘটনাটা ঘটে। মানে এখানে যে বাইকার্বনেট বা প্রোটন তৈরি হয়, প্রোটন আর বাইকার্বনেট তৈরি হয়, এগুলা কি হয়, এই বাইকার্বনেটগুলা এখানে টিউবুলার লুমেনে চলে আসে এবং হচ্ছে ক্লোরিনগুলাকে এখানে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। এবং প্রোটনগুলাকে কি করে, এটিপির সহায়তা হচ্ছে এদিক দিয়ে অ্যাবজর্ব করে নেয়। তাই না, শুধু তাই না, দেখা যায় কি, যে ওইখানে যেরকম পটাশিয়াম চ্যানেল ছিল, সেম পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে পটাশিয়ামকে সেলের ভিতরে আনতেছে এবং প্রোটনকে ইন্টারস্টিশিয়াল এরিয়াতে পাঠিয়ে দিতেছে। ওকে, তো এই ঘটনাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ঘটতে থাকে। এই প্রোটন বাইকার্বনেট করতে আসলে ওই সেম প্রসিডিউরের মাধ্যমে আলটিমেটলি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আর এই যে ক্লোরিন এখানে আসলো, এটা আবার ডিফিউজ হয়ে আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল এরিয়াতে চলে আসতে পারে। তাহলে এই সেলটা কখন স্টিমুলেটেড হবে, যখন আমাদের বডিতে বাইকার্বনেট অলরেডি বেশি, যেন এক্সট্রা বাইকার্বনেটকে আমরা বের করে দিতে পারি, ঠিক আছে। তো কখন এটা স্টিমুলেটেড হবে, যখন হচ্ছে আমাদের বডিতে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে গেছে, মেটাবলিক অ্যালকালোসিস, ঠিক আছে। ওকে, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে প্রোটনগুলো রিলিজ করতেছে, এগুলোর কারণে কি আলটিমেটলি অ্যাসিডিটি বেশি হয়ে রেনাল টিউবুলার সেলগুলো নষ্ট হয়ে যাবে না? হতে পারে, কিন্তু আলটিমেটলি কি হয়, এটা হয় না। কেন হয় না? কারণ আমাদের এই ইউরিনে অনেক অনেক অ্যামোনিয়া, তারপরে HPO4 2- এগুলো আসে, ঠিক আছে। এদের সাথে এই প্রোটন যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন, তারপর হচ্ছে HPO4 H2PO4 এগুলোতে কনভার্ট হয়, যার মাধ্যমে কি হয়, অ্যাসিডিটিটা আলটিমেটলি আমাদের রিনাল টিউবুলার সেলগুলোকে নষ্ট করতে পারে না, ঠিক আছে। তো এই বেসিক মেকানিজমগুলো ঘটে। তাহলে মেইনলি হচ্ছে অ্যাসিডোজ ব্যালেন্স এর জন্য টাইপ এ এবং টাইপ বি ইন্টারক্যালেটেড সেল কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এখন আমরা দুই একটা সিনারিও এক্সট্রা বলি। আসলে দেখেন, এখানে আমরা যত কথাই বললাম এগুলো হচ্ছে পুরো রেনাল সিস্টেমের একটা বেসিক, ঠিক আছে। এবং আমরা এখানে অধিকাংশ কথাই হচ্ছে চেষ্টা করছি গাইডন থেকে বলার, কিছু কিছু অন্য বই থেকেও হতে পারে, কিন্তু অধিকাংশ জিনিসই গাইডনের, ঠিক আছে। ওকে, তো দেখেন, আমরা এই যে ডিজিটাল কনভলিউটেড টিউবিউল, এখানে কিন্তু এই ইলেকট্রোলাইটের সাথে সাথে ওয়াটারও অ্যাবজর্পশন হইতেছে না? হ্যাঁ, তো এখানে যে ওয়াটার অ্যাবজর্পশন হইতেছে, এই ওয়াটারটা দেখা যায় কি, যে ডিসিটির ক্ষেত্রে 5% অ্যাবজর্পশন হইতেছে। তারপরে কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, এই এরিয়াতেও অ্যাবজর্পশন হইতেছে। কতটুকু? কালেক্টিং ডাক্টে প্রায় 14.7%, এবং কিছু কিছু হচ্ছে পানি আবার ইউরিন দিয়ে যাওয়ার সময়ও অ্যাবজর্পশন হয়, এবং এই পার্সেন্টেজটা হচ্ছে প্রায় 0.3%, ঠিক আছে। দেখেন, আমি এখানে যে কথাগুলো বলছি অধিকাংশই হচ্ছে আমাদের রিটেন কোশ্চেনের চলে আসে, ঠিক আছে। যেমন কি কি হচ্ছে ফিল্ট্রেট হয়, কোনটা হচ্ছে অ্যাবজর্পশন হয়, কতটুকু অ্যাবজর্পশন হয়, বিশেষ করে হচ্ছে পানি কতটুকু অ্যাবজর্পশন হয়, ঠিক আছে, পানি কোথায় কতটুকু অ্যাবজর্পশন হয়, তারপরে সোডিয়াম কোথায় কতটুকু অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে কিভাবে হচ্ছে ভি2 রিসেপ্টরে এডিএস এসে কাজ করে, কিভাবে অ্যালোস্টেরন কাজ করে, ঠিক আছে। ওকে, পাশাপাশি দেখেন আরেকটা কথা বলি, সেখানে এই যে ওয়াটার অ্যাবজর্পশন হইতেছে, এই ওয়াটার অ্যাবজর্পশন হওয়াটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, যেটাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ অ্যাবজর্পশন অফ ওয়াটার। তাহলে আমরা ওয়াটারে কি কি অ্যাবজর্পশন দেখলাম? একটা হচ্ছে অব্লিগেটরি, যেটা হচ্ছে পিসিটিতে দেখছিলাম ট্রান্সসেলুলার এবং প্যারাসেলুলার রুটে। একটা হচ্ছে ডিফিউশন দেখছিলাম, যেটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলিতে। আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যাবজর্পশন, যেটা কোথায় দেখলাম আমরা, যেটা হচ্ছে এডিএস এর সহায়তায় ডিসিটিতে হয়, ঠিক আছে, বা কর্টিক্যাল কালেক্টিং টিউবুল এই জায়গাগুলোতেও হতে পারে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে। এখন আমরা কিছু ক্লিনিক্যাল কথাবার্তা বলি, যেগুলো হচ্ছে আমাদের গাইডনের চ্যাপ্টার 32-তে আছে মেইনলি, ঠিক আছে। ওকে, তো আমরা অলরেডি ফ্যানকোনি সিনড্রোম নিয়ে বলছি। এখন ধরেন কোনো কারণে আমাদের এই যে প্রোটিনটা বা এই যে ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে কি হবে? নষ্ট হয়ে গেলে হচ্ছে আলটিমেটলি এই যে এখানে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটা তৈরি হবে না, তার কারণে এক্সেস পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো বডি থেকে বের হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে হাইপার ক্যালসিউরিয়া, হাইপার
ইউরিয়া, এইটা ডেভেলপ করবে। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে এক্সেস পরিমাণ সোডিয়াম বের হয়ে যাবে, এক্সেস পরিমাণ পটাশিয়াম বের হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে দেখেন, এই এক্সেস পরিমাণ সোডিয়াম কিন্তু আসলে বের হতে চাইবে না, এ কি করবে, এই ইনেকের মাধ্যমে অ্যাবজর্পশন হইতে যাবে। যখন অ্যাবজর্পশন হতে যাবে, এখান দিয়ে আবার পটাশিয়াম, প্রোটন এগুলো বের হয়ে যাবে। তো এক্সেস প্রোটন বের হয়ে যাওয়ার কারণে কি সেলের মধ্যে আবার অ্যাসিডিক এনভায়রনমেন্ট কমে যাবে, তার মানে কি অ্যালকালোসিস ডেভেলপ করবে, যেটাকে আমরা বলতেছি মেটাবলিক মেটাবলিক অ্যালকালোসিস অ্যালকালোসিস। তাছাড়া হচ্ছে যে পটাশিয়াম বের হয়ে যাইতেছে, যার কারণে কি হবে, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে ডেভেলপ করবে। এই যে সমস্যাটা, এটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে বার্টার সিনড্রোম। বার্টার সিনড্রোম, ঠিক আছে, কি বার্টার সিনড্রোম, মনে হয় ডাবল টি হবে। ওকে, আবার ধরেন যে এই যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা যদি নষ্ট হয়ে যায় তখন কি হতে পারে, তখনও দেখেন এই সোডিয়াম এগুলো অ্যাবজর্ব হবে না। ঠিক আছে, এগুলো বের হয়ে যাবে। সোডিয়াম বের হয়ে গেলে ওই আলটিমেটলি সেম প্রসিডিউরের মাধ্যমে এই ইনেকের মাধ্যমে অ্যাবজর্পশন হবে। এই ইনেকের মাধ্যমে সোডিয়াম অ্যাবজর্পশন হলে ওগুলো আবার কি করবে, পটাশিয়াম এবং হাইড্রোজেনকে সিক্রেট করবে। তার মানে হাইড্রোজেন সিক্রেট হওয়া মানে কি, আবার সেই সেম মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করতেছে, সাথে সাথে হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করবে। ঠিক আছে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেড়ে যাবে, আমি সেগুলো আগেই বলছি। তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেড়ে গেলে কি হবে, হাইপার ক্যালসিয়ামিয়া ডেভেলপ করার একটা চান্স থেকেই যায়। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন, তাহলে এই যে সমস্যাটা, সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হচ্ছে জিটেলম্যান সিনড্রোম। কি, জিটেলম্যান সিনড্রোম। ওকে, কি জিটেলম্যান সিনড্রোম। আচ্ছা, এখন এমন যদি হয় যে এই যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল যেটা, এটাতে মিউটেশন হয়েছে, এখন হচ্ছে বেশি পরিমাণ সোডিয়াম অ্যাবজর্পশন হবে এবং বেশি পরিমাণ পটাশিয়াম আলটিমেটলি দিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে দেখেন তখন কিছু ক্লিনিক্যাল বিষয় লক্ষ্য করা যাবে। যে ফার্স্ট অফ অল, আমি এগুলো একটু মুছে দিতেছি। তাহলে ফার্স্ট অফ অল, বেশি বেশি সোডিয়াম অ্যাবজর্পশন হলো, বেশি বেশি সোডিয়াম অ্যাবজর্পশন হওয়ার কারণে বেশি বেশি দেখেন এক্সেস সোডিয়াম অ্যাবজর্পশন। তো যত বেশি সোডিয়াম হবে, ব্লাড সোডিয়াম বেশি হওয়ার কারণে ওটা কি করবে, অ্যালডোস্টেরনকে আসতে বাধা দিবে, তাই না? এবং এই জন্য দেখা যাবে কি ব্লাডে অ্যালডোস্টেরনের মাত্রা কমে যাবে। সেকেন্ড বিষয় হচ্ছে, বেশি বেশি সোডিয়াম অ্যাবজর্পশন হওয়ার কারণে বেশি বেশি প্রোটন বের হয়ে যাবে, যার কারণে কি ডেভেলপ করবে, যার কারণে ডেভেলপ করবে মেটাবলিক মেটাবলিক অ্যালকালোসিস, মানে সেম প্রসিডিওর আর কি, ওই হাইড্রোজেন বা এগুলো গিয়ে। ঠিক আছে, ওকে। আবার হচ্ছে দেখেন এই যে বেশি বেশি সোডিয়াম আসতেছে, সোডিয়ামের কারণে কি ব্লাড ভলিউম বাড়তে পারে না, বা সোডিয়ামের কারণে আলটিমেটলি কি হতে পারে, এই ব্লাড ভলিউম বেড়ে ব্লাড প্রেশার বাড়ায় দিতে পারে, যেখান থেকে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে, হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তারপরে দেখেন পটাশিয়াম বের হয়ে যেতেছে, সেখান থেকে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে এই যে গেইন অফ ফাংশন মিউটেশন সোডিয়াম চ্যানেলের, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লিডেল সিনড্রোম বা লিডেল সিনড্রোম। ঠিক আছে, এটা নামে ডাকা হয়। ঠিক আছে, ওকে। আবার কখনো কখনো দেখা যায় যে এই যে অ্যালডোস্টেরন আমাদের, আচ্ছা এটাকে এখানে একটু বলি, যে আমাদের বডিতে কর্টিসল যে তৈরি হয়, এই কর্টিসল থেকে আচ্ছা আমি বলতেছি, দেখেন আমাদের বডিতে তৈরি হয় হচ্ছে কর্টিসল, এবং এই কর্টিসলটা অ্যালডোস্টেরনের যে রিসেপ্টর, এই অ্যালডোস্টেরন রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে, মানে এর হচ্ছে অ্যালডোস্টেরনের মতো ফাংশন আছে, যার কারণে এক্সেস পরিমাণ সোডিয়াম অ্যাবজর্পশন হতে পারে। ওকে, তো সাধারণত এই কর্টিসলটা 11 বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেনেসের সহায়তায় তৈরি করে হচ্ছে কর্টিসন। এই কর্টিসনের কোনো অ্যালডোস্টেরন রিসেপ্টরের মতো অ্যাক্টিভিটি নাই। ঠিক আছে, ওকে। কখনো কখনো দেখা যায় যে এই যে এনজাইম 11 বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেনেস, এটা ইনঅ্যাক্টিভ বা কাজ করতে পারতেছে না বা তৈরি হইতেছে না, তখন কি হয়, কর্টিসলের লেভেলটা বেশি থাকে এবং এটা বেশি বেশি সোডিয়াম অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, এবং এই সোডিয়াম অ্যাবজর্ব করলে আবার কি আলটিমেটলি অ্যালডোস্টেরনের পরিমাণ কমে যাবে। সোডিয়াম অ্যাবজর্পশন বেশি হওয়ার কারণে কি ব্লাড ভলিউম বেড়ে যেতে পারে বা অন্যান্য মাধ্যমে হাইপারটেনশন ডেভেলপ করাবে, তাই না? তাহলে এই সিনারিওগুলো দেখা যাবে। ঠিক আছে, পাশাপাশি কি হবে, পাশাপাশি হচ্ছে আরো কিছু সমস্যা, যেমন হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো এই যে সমস্যাটা যেটা মনে হইতেছে যে আপাতভাবে যে অ্যালডোস্টেরনই মনে হয় বেশি, ঠিক আছে, কিন্তু আসলে অ্যালডোস্টেরন না, এটাকে বলা হয় সিনড্রোম অফ অ্যাপারেন্ট মিনারেলোকর্টিকয়েড এক্সেস বা সেম। ঠিক আছে, এই সিনড্রোমটাকে এই নামে ডাকা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে সমস্যা হয় নাই। দেখেন আমরা যেগুলো কথা বলছি এইগুলো এই জায়গাতে খুব ভালোভাবেই বলা আছে, এগুলো আপনারা হচ্ছে একটু দেখলেই আশা করি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমআরসিপিতেও 2টা কোশ্চেন আসছে, তার মানে পরবর্তীতে যে আসবে মোটামুটি ধরেই নেওয়া যায়। ঠিক আছে, এবং আমাদের বোর্ড কোশ্চেনের জন্য তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট, যে কোথায় কোন রিসেপ্টরের মধ্যে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। ঠিক আছে,
ওকে, এখন হচ্ছে আমাদের এই নেফ্রনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হরমোন কাজ করে, ঠিক আছে? আমরা পিসিটি দিয়ে যদি চিন্তা করি, দেখেন আমাদের পিসিটিতে প্যারাথাইরয়েড হরমোন আসে, ঠিক আছে? এই প্যারাথাইরয়েড হরমোনটা কি করে? এই প্যারাথাইরয়েড হরমোনটা এই 1 আলফা হাইড্রোক্সিলেজ যে এনজাইমটা সেটাকে স্টিমুলেট করে এবং এই সোডিয়াম ফসফেট কো ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করে, যার মাধ্যমে ফসফেট এক্সেস পরিমাণ বডি থেকে বের হয়ে যায়। আর 1 আলফা হাইড্রোক্সিলেজকে স্টিমুলেট করলে কি হয়? এই যে ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি, এই ইনঅ্যাক্টিভ ভিটামিন ডিটা অ্যাক্টিভ ভিটামিন ডিতে কনভার্সন হয়। ঠিক আছে? এটা কোথায় হয়? এটা কিন্তু আমাদের পিসিটিতে হচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে এই প্যারাথাইরয়েড হরমোনটাই আবার আর্লি ডিস্টাল টিউবিউলেট সেলে গিয়েও স্টিমুলেট করতে পারে, ঠিক আছে? যেটা আলটিমেটলি কি করবে? যেটা আলটিমেটলি বিভিন্ন পাথওয়ের মাধ্যমে এই চ্যানেল এবং এই চ্যানেলকে স্টিমুলেট করবে। তার মানে বেশি বেশি সোডিয়াম ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে এবং এগুলা ব্লাডে চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন কি কাজ করে। তারপরে দেখেন আমরা আরো দুইটা হরমোন, একটা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন এবং একটা হচ্ছে অ্যালডোস্টেরন। এই দুইটার ফাংশনও পড়ে ফেলছি। অ্যান্টিডায়াবেটিক হরমোন হচ্ছে ভি2 রিসেপ্টরের মাধ্যমে কি করে? এটা হচ্ছে প্রিন্সিপাল সেলে এসে ভি2 রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করে আলটিমেটলি অ্যাকোয়াপোরিন 2 কে এই যে অ্যাপিক্যাল মেমব্রেন মানে যেদিকে হচ্ছে আমাদের লুমেনটা, এই লুমেনের দিকে বসায় দেয়, যেখানে পানিগুলা অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে? এবং অপর পাশে অ্যাকোয়াপোরিন 3 এবং 4 কে বসিয়ে দেওয়ার মাধ্যমে এই পানিটাকে আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল স্পেসে পাঠিয়ে দেয়, যেখান থেকে চলে যায় হচ্ছে ব্লাডে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু আমাদের লুমেন। আবার দেখেন এখানে আমাদের অ্যালডোস্টেরনও কিন্তু কাজ করে। অ্যালডোস্টেরন রিসেপ্টর বাইন্ড করলে কি হয়? আমরা পড়ছি যে সোডিয়াম, এখানে সেলের ভিতরে হচ্ছে কিছু সোডিয়াম চ্যানেল তৈরি হয়, কিছু পটাশিয়াম চ্যানেল তৈরি হয়, আবার কোথাও কোথাও হাইড্রোজেন চ্যানেলের কথাও বলা আছে, আবার কোথাও কোথাও এটাও বলা আছে যে শুধু সোডিয়াম এবং পটাশিয়াম, ঠিক আছে? যাই হোক, তো এই সোডিয়াম চ্যানেলগুলো এখানে আসলো এবং পটাশিয়াম চ্যানেলগুলো যদি এখানে বাইন্ড করে তখন কি হবে? সোডিয়াম চ্যানেলের মাধ্যমে বেশি বেশি সোডিয়াম অ্যাবজর্পশন হবে এবং পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে এক্সেস পটাশিয়াম বের হয়ে যাবে। তো দেখেন সেলের ভিতরে 3টা করে সোডিয়াম সেলের বাইরে চলে যাইতেছে এবং সেলের ভিতরে আসছে মাত্র 2টা পটাশিয়াম, এবং এই 2টা পটাশিয়াম কোথায় চলে আসতেছে? এখানে চলে আসতেছে। তাহলে গ্রসলি যদি আমি চিন্তা করি, এখান থেকে এখানে 3টা সোডিয়াম ছিল, এই 3টা সোডিয়াম সেলের ভিতর চলে আসছে এবং তার পরিবর্তে 2টা পটাশিয়াম এই জায়গাটাতে আসছে, ঠিক আছে? এই জায়গাটাতে কয়টা পটাশিয়াম আসছে? 2টা। তার মানে কি একটা পজিটিভ চার্জ এখানে কমে যাইতেছে প্রতিবার। তার মানে আলটিমেটলি এই জায়গাটাতে কি হইতেছে? একটা নেগেটিভ চার্জ হইতেছে, তাই না? একটা গ্রস নেগেটিভ চার্জ হইতেছে এবং এই নেগেটিভ চার্জের কারণে দেখা যেতে পারে কি যে এই আলফা ইন্টারকানেক্টেড সেল থেকে হাইড্রোজেন বের হয়ে আসতে পারে, ঠিক আছে? ওকে, তো এই যে মাধ্যম, এই যে কাজ কাজ করার মাধ্যম, এটা কিন্তু অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন হচ্ছে এইভাবে কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে অ্যান্টিডায়াবেটিক হরমোন এবং অ্যালডোস্টেরন এভাবে ফাংশন করে। এবং অ্যান্টিডায়াবেটিক হরমোনটা কোথায় কোথায় কাজ করে? আমাদের যে ডিস্টাল টিউবিউল, এই ডিস্টাল টিউবিউলও কাজ করতে পারে, তারপরে কালেক্টিং টিউবিউল, ঠিক আছে? কালেক্টিং ডাক্ট, এই জায়গাগুলোতে এই অ্যান্টিডায়াবেটিক হরমোনটা কাজ করতে পারে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে সেম এই অ্যান্টিডায়াবেটিক হরমোন এখানে তো ভি2 রিসেপ্টরের মাধ্যমে কাজ করলো, এটা যদি আবার ভি1 রিসেপ্টরকে স্টিমুলেট করে তখন এটা কি করতে পারে? এটা হচ্ছে যে স্মুথ মাসেল, এই স্মুথ মাসেলের কন্ট্রাকশন করতে পারে। বিশেষ করে আমাদের যে ভেসেল, ব্লাড ভেসেলের যে স্মুথ মাসেল, সেই স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করলে কি হয়? ধরেন ব্লাড ভেসেলের স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করলে ভেসেল কনস্ট্রিকশন হয়, ঠিক আছে? এই জন্যই কিন্তু এটাকে ভ্যাসোপ্রেসিন নামেও ডাকা হয়, ভেসেলকে প্রেস করে বা চাপ দেয় বলে, ঠিক আছে? এটাকে ভ্যাসোপ্রেসিন নামেও ডাকা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন নিয়ে কথা। আবার কোনো কোনো বইয়ে অ্যানজিওটেনসিন 2কেও হরমোন হিসেবে বলা হয়েছে, ঠিক আছে? অ্যানজিওটেনসিন 2 জিনিসটা কি? কোত্থেকে আসে? এটা হচ্ছে রেনিন সিক্রেশন হওয়ার মাধ্যমে অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট হয়, সেটা আবার অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের সহায়তায় অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হয়। আমরা তো অলরেডি জানি, এটা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছি। তো এই অ্যানজিওটেনসিন 2 কি করে? এই অ্যানজিওটেনসিন 2 আমাদের সোডিয়াম হাইড্রোজেন যে এক্সচেঞ্জার, এটাকে স্টিমুলেট করার মাধ্যমে বেশি পরিমাণ সোডিয়ামকে সেলের ভিতরে প্রবেশ করায় এবং এটাই আবার কি করে? সোডিয়াম বাইকার্বনেট যে এক্সচেঞ্জার, সোডিয়াম বাইকার্বনেট যে কো-ট্রান্সপোর্টার, সেটাকেও স্টিমুলেট করে এবং আমাদের বিভিন্ন সেলের মানে পিসিটির বিভিন্ন বা ডিসিটির বা আদার্স যে সেলগুলো নেফ্রনের, এই সেলগুলোর বেজোল্যাটেরাল এরিয়াতে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটাকেও স্টিমুলেট করে, যার মাধ্যমে আলটিমেটলি কি হয়? নেট সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। তাহলে এটা কি করতেছে? অ্যানজিওটেনসিন 2 আমাদের সোডিয়াম রিঅ্যাবজর্পশনে সাহায্য করতেছে। এই অ্যানজিওটেনসিন 2টা এডিএইচ রিলিজে হেল্প করে, ঠিক আছে? তো এডিএইচ রিলিজে হেল্প করলে কি হয়? এটা বেশি বেশি পানি ধরে রাখতে সাহায্য করে। আবার এটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেনাল যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন রিলিজ করে। এই অ্যালডোস্টেরন রিলিজ করলে কি করে? বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন এবং পটাশিয়াম এক্সক্রিশন হয়। সোডিয়াম রিঅ্যাবজর্পশন, পটাশিয়াম এক্সক্রিশন, ঠিক আছে? ওকে, এগুলো হয়। পাশাপাশি এটা হচ্ছে আমাদের যে হাইপোথ্যালামাসের যে থার্স্টি সেন্টার,
হাইপোথ্যালামাসের যে থার্স্টি সেন্টার, এই থার্স্টি সেন্টারকে স্টিমুলেট করে, যার কারণে আমরা বেশি বেশি পানি পান করি। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলো এনজিওটেনসিন 2 করে। তাছাড়াও হচ্ছে আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর রিফারেন্ট আর্টারিওল, ধরেন এটা হচ্ছে আমাদের, ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওল, আর এটা হচ্ছে আমাদের ইফারেন্ট আর্টারিওল। তো এই এনজিওটেনসিন 2 কি করে, এই ইফারেন্ট আর্টারিওলকে কিন্তু কনস্ট্রিক্ট করতে পারে। ঠিক আছে, ওকে। পাশাপাশি এই এনজিওটেনসিন 2 আমাদের মেসেঞ্জিয়াল যে সেল, এই মেসেঞ্জিয়াল সেলকে কি করতে পারে, মেসেঞ্জিয়াল সেলের প্রলিফারেশনে হেল্প করে। ঠিক আছে, ওকে, তাহলে এইগুলো হচ্ছে আলটিমেটলি অ্যানজিওটেনসিন 2 এর ফাংশন। ঠিক আছে, ওকে। আবার ধরেন আমাদের বডিতে যখন ব্লাড ভলিউম বেড়ে যায় তখন আরেকটা হরমোন আসে। সেটা কি, সেটা হচ্ছে যে এখানে যদি একটু বলি, ধরেন এটা হচ্ছে আমাদের হার্ট, ধরেন আমাদের বডির ব্লাড ভলিউম বেড়ে গেছে, তখন কি হয়, এই ব্লাড ভলিউমগুলো আমাদের যে অ্যাট্রিয়াম এদেরকে স্ট্রেচ করে। তো অ্যাট্রিয়ামকে স্ট্রেচ করলে অ্যাট্রিয়াম থেকে কি আসে, অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড আসে। দেখেন নামের মধ্যেই আছে কি কি, অ্যাট্রিয়াল মানে অ্যাট্রিয়া থেকে আসে, নাইট্রিউরেটিক কি, নাইট্রিউরেটিক, নাইট্রি মানে হচ্ছে নাইট্রিয়াম বা সোডিয়াম, ইউরেটিক মানে কি, ইউরিসিস মানে হচ্ছে ইউরিন বেশি বেশি তৈরি করা। তাহলে অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড কি করবে, এটা হচ্ছে বেশি বেশি সোডিয়ামকে বডি থেকে বের করে দিবে। মানে এই যে বিভিন্ন জায়গায় যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হইতেছিল, এই যে বিভিন্ন জায়গায় সোডিয়াম রিঅ্যাবজর্পশন হইতেছিল, এই জায়গাগুলোতে কি করবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশনে বাধা দিবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে একটা ফাংশন। সেকেন্ড ফাংশন হচ্ছে এই অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, এই অ্যাফারেন্ট আর্টেরিওলকে কি করে, অ্যাফারেন্ট আর্টেরিওলকে ডাইলেট করে, যার কারণে দিক দিয়ে বেশি বেশি ফ্লুইড আসে এবং এই বেশি বেশি ফ্লুইড ফিল্টার আকারে বের হয়ে যায়। ঠিক আছে, কি হয়, বেশি বেশি ফিল্টার আকারে বের হয়ে যায়। তাছাড়া এই অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড রেনিন সিক্রেশনেও ইনহিবিট করে। ঠিক আছে, ওকে। তো চিন্তা করেন আমাদের বডিতে যখন হচ্ছে আমাদের ডিজিজ হয়, বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর। ঠিক আছে, মানে ধরো আমাদের বডি থেকে হার্ট হচ্ছে এক্সেস ফ্লুইড পাম্প করতে পারতেছে না, তখন এই জায়গাগুলোতে কি বেশি বেশি ব্লাড থেকে যাবে না? হ্যাঁ, তো তখন এটার কারণে কি করবে, আলটিমেটলি এই বেশি বেশি অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড রিলিজ হয়ে সেটা কি করতে পারে, প্রাথমিক দিকে অ্যাট্রিয়াল নাইট্রিউরেসিস করতে পারে, মানে বেশি বেশি ফ্লুইডকে বডি থেকে বের করে দিতে পারে। ঠিক আছে, ওকে। আবার দেখেন আমরা এই যে একটু আগে যে পড়লাম অ্যালডোস্টেরনের বিষয়ে, আমাদের বডিতে বিভিন্ন সময় অ্যালডোস্টেরনের মাত্রা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন যদি এরকম হয় যে অ্যাডিসন্স ডিজিজে কি হয়, আমাদের বডিতে অ্যালডোস্টেরনের মাত্রা কমে যায়। অ্যালডোস্টেরনের মাত্রা কমে গেলে কি হবে, অ্যালডোস্টেরনের মাত্রা কমে গেলে সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটা কমে যাবে। ঠিক আছে, সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটা কমে যাবে এবং বডিতে পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যাবে। সেম ভাবে, মানে এটা ঠিক অপোজিট হিসেবে যে কনস ডিজিজ নামে একটা ডিজিজ আছে, এই কনস ডিজিজে কি হয়, আমাদের বডিতে অ্যালডোস্টেরনের মাত্রাটা বেড়ে যায়। তার মানে এখানকার ঠিক অপোজিট ঘটনাটা ঘটে, যে বডিতে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় এবং পটাশিয়ামের পরিমাণটা কমে যায়। ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটতেছে। তো এখন আমরা এইগুলো যে আলোচনা করলাম, এখন আমরা চাইলে এগুলো একটু রিক্যাপ করতে পারি। ঠিক আছে, এগুলো একটু রিক্যাপ করতে পারি। দেখেন এখানে এই যে ছবিটা দেয়া আছে, এই ছবিটা আপনারা যদি দেখেন তাহলে একটু সুবিধা হবে। পাশাপাশি আমরা গাইটন থেকে আরেকটা এক্সট্রা পিকচার যদি নেই, এখানে হচ্ছে সবকিছুই আছে, আমরা যদি একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন, আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এগুলা এই জায়গায় সব ভালোভাবেই উল্লেখ করা আছে, কোনটা কোথায় কিভাবে কি কাজ করে। ঠিক আছে, এটা জাস্ট আমরা একটু রিডিং দিয়ে নিব। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কর্টিসল। আমরা কিন্তু সেম নামে একটা ডিজিজ পড়ছি, তাই না, সিনড্রোম অফ অ্যাপারেন্ট মিনারেলোকর্টিকয়েড এক্সেস। তো এই কর্টিসল কিন্তু আমাদের মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে, মানে এটাও কিন্তু আমাদের কিডনির উপর একটা প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, ওকে। আর একটা কথা আমি সাথে বলে দিই যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়, সেটা হচ্ছে আমাদের যে পেরিটিউবুলার ক্যাপিলারি, এই পেরিটিউবুলার ক্যাপিলারি মানে ধরেন এই যে ইফারেন্ট আর্টারিওলটা এসে পেরিটিউবুলার ক্যাপিলারি যে তৈরি করতেছে, এই পেরিটিউবুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম থেকে কিন্তু ইরাইথ্রোপয়েটিন আসে, ইরাইথ্রো ইরাইথ্রোপয়েটিন আসে। ঠিক আছে, ইরাইথ্রোপয়েটিন মানে কি, ইরাইথ্রো মানে আরবিসি, পয়েটিন মানে পয়েসিস থেকে আসছে, যার মানে তৈরি করা। তার মানে এটা কি করবে, আমাদের বোন ম্যারোতে আরবিসি তৈরি করতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের কিডনির সাথে রিলেটেড হরমোন। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা একটু দেখে নিব। আর এই ফিগারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ফিগারটা হচ্ছে রিভিশন থেকে নেওয়া। আমরা যদি এটা একটু রিভিশন দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করব যেন এটা একটু দেখে নিতে পারি র্যাপিড রিভিশন হিসেবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা একটা ম্যানেজমেন্ট শিখবো। ঠিক আছে, একটা ক্লিনিক্যাল কোশ্চেন শিখবো,
দেখি আমরা বুঝতে পারি কিনা। প্রথম কথা হচ্ছে একটা পেশেন্ট আমার কাছে আসছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে, ঠিক আছে? তো ওই পেশেন্টটার আগে ইলেকট্রোলাইট ভালোই ছিল, কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ধরেন ওনার ইলেকট্রোলাইট কমে গেছে, ঠিক আছে? পাশাপাশি ওনার হার্ট রেট অনেক বেড়ে গেছে, মানে হচ্ছে ট্যাকিকার্ডিয়া হইতেছে, আর ব্লাড প্রেশারও অনেক কমে গেছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে আগে সোডিয়াম ভালো বা বেশি ছিল, এখন সোডিয়াম কেন কমে গেল? সোডিয়াম কমে যাওয়ার কারণ কি? বা এই হাইপোনাট্রিমিয়ার কারণ কি? সেকেন্ড কথা, ট্যাকিকার্ডিয়া কেন হলো? থার্ড কথা, আমি ম্যানেজমেন্ট হিসেবে কি দিব? ঠিক আছে? ওকে। প্রথম কথা দেখেন, যেহেতু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে অনেক বেশি ব্লাড ভলিউম বের হয়ে গেছে, তাই না? আমাদের এই কারণে আলটিমেটলি কি হয়ে গেছে? ব্লাড প্রেশারটা কমে গেছে। সিম্পলি একটু চিন্তা করেন তো, ধরেন আপনি হচ্ছে এটা আপনার একটা জগ বা মগ, এই ধরেন এই জগ বা মগের মধ্যে আপনি কি করছেন? শরবত তৈরি করছেন চিনি দিয়ে, ঠিক আছে? পানির সাথে শরবত তৈরি করছেন। তো এখান থেকে যদি আপনি 1 গ্লাস শরবত কাউকে দেন, তারপরে এখানে 1 গ্লাস, এখান থেকে 1 গ্লাস নেওয়ার পরে তারপরেও কি এখানকার মিষ্টতা কি সেমই হবে না? নাকি মিষ্টতা চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই এই জায়গাটার মিষ্টতা সেমই থাকবে। তার মানে কি এখানে যে চিনি, চিনির ঘনত্ব বা চিনির ঘনমাত্রা, এই চিনির ঘনমাত্রাটা এখানে সেম, তাই না? চিনির ঘনমাত্রাটা সেম। কারণ এই 1 গ্লাসে যে পানিটা আল্টিমেটলি বের হয়ে আসছে, ওই পানিতে সেম অনুপাতে পানিও আসছে, সেম অনুপাতে চিনিও আসছে। এই জন্যই আল্টিমেটলি এখানে চিনির ঘনমাত্রাটা সেম। ওকে। তো যখন আমার বডিতে ব্লাড বের হয়ে যাবে, তখন আমার বডিতে এরকম কিছু ঘটনা ঘটবে যে আমার বডি থেকে যখন ব্লাড বের হয়ে আসতেছে, ওই ব্লাডের মধ্যে পানিও আসতেছে এবং ওই ব্লাডের মধ্যে থেকে সোডিয়ামও আসতেছে, ঠিক আছে? তো এই সেম পরিমাণ পানি এবং সোডিয়াম বের হওয়ার কারণে প্রথম দিকে দেখা যাবে কি ব্লাড ভলিউম কম থাকলেও সোডিয়াম সমস্যা নাই, সোডিয়াম লেভেলও ঠিক আছে, মানে সোডিয়াম কনসেন্ট্রেশনটা ঠিক আছে, ঠিক আছে? ওকে। তাহলে সোডিয়াম কমে যাওয়ার কারণ কি? এটা কমে যাওয়ার কারণ হচ্ছে যখন আমার ব্লাড ভলিউম কমে যাইতেছে, যখন আমার ব্লাড ভলিউম কমে যাইতেছে, সরি এখানে কমের চিহ্নটা হবে, ব্লাড ভলিউম যখন কমে যাইতেছে তখন কি হবে? তখন হচ্ছে আমার বডিতে ব্লাড ভলিউম বাড়ানোর জন্য কি অ্যান্টি ডায়াবেটিক হরমোন রিলিজ হবে। এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন কি করবে? এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন বেশি বেশি পানি অ্যাবজর্পশন করবে। চিন্তা করেন, এটা হচ্ছে আপনার ব্লাড, আগে এই ব্লাডে ধরেন এতটুকু লাল রং দিয়ে বুঝাইতেছি পানি ছিল, ঠিক আছে? আর ধরেন সোডিয়াম ছিল এতগুলা। ওকে। এখন আপনার সোডিয়াম পরিমাণ প্রায় ধরেন ওরকমই আছে, কিন্তু এক্সেস পরিমাণ আরো এখানে পানি অ্যাড হইতেছে। তাহলে এক্সেস পরিমাণ পানি অ্যাড হইলে কি এখন এখানে কি পানির মাত্রাটা বেড়ে যাবে না তুলনামূলকভাবে? হ্যাঁ। তো তখন দেখা যাবে কি যে এই পানির কারণে কি হইতেছে, এই আলটিমেটলি সোডিয়াম কনসেন্ট্রেশনটা কমে যেতেছে, ঠিক আছে? এবং এটা, এই পানিটা এক্সেস আসলো কেন? এটা হচ্ছে হাইপোভলিমিয়ার জন্য। কেন? হাইপোভলিমিয়ার জন্য, তাই না? ওকে। তো এই জন্যে এই যে হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করতেছে, এটাকে বলা হয় হাইপোভলেমিক, হাইপোভলেমিক হাইপোনাট্রিমিয়া, হাইপোভলেমিক হাইপোনাট্রেমিয়া, ঠিক আছে? তার মানে এখানে মেইনলি হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করার মেইন কজ হচ্ছে যে এক্সেস পরিমাণ পানির রিঅ্যাবজর্পশন করা, ঠিক আছে? ওকে। এখন ট্যাকিকার্ডিয়া কেন হবে? এটা হচ্ছে যখন আমাদের ব্লাড প্রেশার কম, এটা কি করবে? একটা ব্যারো রেসপিরেটরের মাধ্যমে একটা রিফ্লেক্স করবে, তাই না? সিম্পলি আপনি যদি ভাবেন যে আমাদের ব্লাড ভলিউম কমে যাওয়ার মাধ্যমে এখানে কি আছে, আরবিসির পরিমাণও কমে গেছে বা টোটাল ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে এখানে অক্সিজেন কনসেন্ট্রেশনও কম হবে। তখন আমার বিভিন্ন বডির বিভিন্ন পার্টে অক্সিজেন যদি এক্সেস পরিমাণ সাপ্লাই দিতে হয় বা নর্মাল সাপ্লাই দিতে হয়, তাহলে বারবার আমাকে অক্সিজেন নিয়ে আসতে হবে লাং থেকে। তো এই বারবার অক্সিজেন লাং থেকে নিয়ে আসতে হলে আমাকে কি হার্টকে বারবার পাম্প করাইতে হবে, ঠিক আছে? যেন লাং থেকে বারবার অক্সিজেন নিয়ে আসতে পারে, বা বিভিন্ন জায়গায় এই বারবার ব্লাড পাম্প করার মাধ্যমে বিভিন্ন জায়গায় সেই নিউট্রিয়েন্টকে পাস করাই দিতে পারে, ঠিক আছে? ওকে। তো আশা করি এই জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে। এখন কথা হচ্ছে আপনি ম্যানেজমেন্ট কি দিবেন? প্রথম কথা হইতেছে আমাকে ব্লাড প্রেশারও কারেকশন করতে হবে, আমাকে ইলেকট্রোলাইটেরও কারেকশন করতে হবে। ইলেকট্রোলাইটও কমে গেছে, তাই না? তাহলে প্রথম কথা হচ্ছে ইলেকট্রোলাইট এবং ব্লাড প্রেশার দুইটার জন্য আমি কি দিব? আমি দিব হচ্ছে নরমাল স্যালাইন। কি দিব? নরমাল স্যালাইন। নরমাল স্যালাইন দিলে সুবিধা কি? এই নরমাল স্যালাইনে আছে সোডিয়াম ক্লোরাইড, তাই না? এই সোডিয়াম ক্লোরাইডের মাধ্যমে আলটিমেটলি এই যে সোডিয়াম কমে গেছিল ওইটা কারেকশন হবে। আর এটা যেহেতু একটা নতুন ভলিউম অ্যাড হইতেছে, এই ভলিউম অ্যাড হওয়ার মাধ্যমে এই যে ব্লাড প্রেশার কমে গেছিল ওই ব্লাড প্রেশারকে নরমালাইজ করতে হেল্প করবে, ঠিক আছে? ওকে। তাহলে এইটা কোথায় আসছিল? এটা হচ্ছে আমাদের, এটাও আমাদের একটা এমআরসিপির কোশ্চেন, ঠিক আছে? আসলে সবকিছু আমাদের মানে চিন্তা করলে অনেকটা এই নর্মাল পড়াশোনার সাথেই যায়, ঠিক আছে? এই জন্য আমি হচ্ছে এটাকে এখানে নিয়ে আসছি। যাই হোক, তো আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো পরবর্তী ক্লাসে এটা নিয়ে আরো কথা হবে, ঠিক আছে? আর আজকের ক্লাসে এ পর্যন্তই।